নিত্য নতুন রোমান্টিক ভালোবাসার গল্প শুনতে চাইলে আব্দুল লাভ স্টোরি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে আমাদের পাশেই থাকুন। আজকের গল্পটা অনেক সুন্দর একটি গল্প। এই গল্পের মধ্যে আপনারা জানতে পারবেন আসলে ভালোবাসা কাকে বলে, আর ভালোবাসা কার মধ্যে কিভাবে ঢুকে পড়ে সেটাও আপনারা জানতে পারবেন। এই গল্পটি অনেক ভেবে চিন্তে লেখা হয়েছে, আশা করি আপনাদের অবশ্যই ভালো লাগবে। আর এই গল্পের রাইটার যিনি এই গল্প লিখেছেন তার নাম আব্দুল রহমান। ওনার চোখের নিচে কালো দাগ পড়ে গেছে, কারণ উনি একটা পার্সোনাল জব করেন। ওনার ডিউটি শুরু হয় সকাল 10টা থেকে রাত 12টা পর্যন্ত, কখনো কখনো সকাল 8টা থেকে রাত 12টা পর্যন্ত ডিউটি করতে হয়। ওনাকে 12টা থেকে 14 ঘন্টা দাঁড়িয়ে দাঁড়িয়ে কাজ করতে হয়। ডিউটি থেকে এসে গোসল করেন, তারপর বিছানা করেন, প্রথমে ভয়েস করেন, তারপর গল্প লেখা শুরু করেন। আর এই গল্পটা লিখতে প্রায় 15 থেকে 20 দিন লেগেছে। আর এই গল্পতে বাস্তবে যে ভালোবাসাটা আমরা অনুভব করি, ঠিক এই গল্পতেও আমরা রিয়েল ভালোবাসা অনুভব করতে পারবো। আর এই গল্পটি একটি রোমান্টিক মিষ্টি ভালোবাসার গল্প। যারা এরকম নতুন নতুন গল্প শুনতে চান তাদের আমি বলবো তাড়াতাড়ি আব্দুল লাভ স্টোরি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি অন করে রাখুন, কারণ এরপর থেকে অনেক সুন্দর সুন্দর গল্প আসতে চলেছে। আচ্ছা, এবার আপনারা থাকেন, আমরা আমাদের রাইটার বাবুর লেখা গল্প শুরু করেছি। এবার আমরা গল্পের দিকে ফিরে যাই, কি বলেন আপনারা? তো চলুন গল্প শুরু করা যাক। মা, আমার নাস্তা দাও, দেরি হয়ে গেছে। ভাইয়া, তাড়াহুড়ো করে লাভ নেই, তোমার বস আজকেও বকা দিবে। তুই চুপ করবি? সকাল সকাল মেজাজ খারাপ করাস না। আরে ভাইয়া, আমি সত্যি কথাই তো বললাম। তোর মতো ছোট্ট একটা মেয়ে আমাকে শেখাবে? ছোট মেয়ে? আমি কিন্তু তোমার ছোট মেয়ে না, আমি তোমার বোন। আহ, তর্ক করিস না। মা, খিচুড়ি হয়েছে? হ্যাঁ বাবা, তোর জন্য গরম গরম দিলাম। ও মা, খিচুড়ির সঙ্গে একটু ডিম ভাজি দিলে কি হতো? ভাইয়া, তোর অফিসে দেরি হয়ে যাবে, আর তুই ডিম ভাজির কথা ভাবছিস? ওরে বেটা, তুই কিন্তু আজ বেশি কথা বলছিস। রিয়া, ভাইয়াকে খেতে দে, দেরি হয়ে যাচ্ছে। ঠিক বলেছ মা, আর যদি দেরি হয়ে যায় তাহলে প্রিয়াঙ্কা ম্যাডামের মুখের দিকে তাকাতে পারবো না। আজও তোর কপালে ধমকে আছে। তোর হাসি দেখে তো মনে হচ্ছে তোর খুশির সীমা নাই। অবশ্যই, তোকে বড়কা খেতে দেখলে আমার মনটা খুশিতে ভরে ওঠে। মা, একটু দেখো তো তোমার মেয়েটা কেমন নির্দয় হয়ে গেছে। তোরা দুই ভাই বোন যদি ঝগড়া না করিস তাহলে বাসায় শান্তিই থাকে না। ও মা, তুমি আমার বিপক্ষে চলে গেলে। দেখলে তো ভাইয়া, মাও জানে কে ভালো কে খারাপ। থাক, তোদের সাথে কথা বলে কোনো লাভ নেই, আমি বের হলাম। বাই বাই ভাইয়া, বকাকে এসে কাহিনী শোনাস। তোর কোনো কাজ নাই? আছে, তোর অফিস থেকে ফিরে আসার অপেক্ষা করা। উফ। আব্দুল, তুমি আবার 5 মিনিট লেট। ম্যাডাম, আসলে রাস্তায় জ্যাম। তুমি কি বাস থেকে নেমে দৌড়ে আসতে পারতে না? ম্যাডাম, আমি তো দৌড় দিব না। তাহলে এই অফিস তোমার জন্য না, চাকরি ছেড়ে দাও। না ম্যাডাম, আমি চাকরি ছাড়তে চাই না। তাহলে নিয়ম মেনে চলতে শেখো। জি ম্যাডাম। আরে ভাই, তুই তো আবার লেটে রাজা হয়ে গেলি। আজ ম্যাডাম একটু কম বকা দিল মনে হয়। কম ভাই, এই বোকা আমি সারাদিন মাথায় নিয়ে ঘুরবো। ভালোই হলো, অফিসে বিনোদন পাওয়া গেল। তোদের দোস্তি থাকুক, আমি কাজে মন দেই। আরে দোস্ত, কেমন জানি ঠান্ডা ঠান্ডা কথা বলছিস? প্রেমে পড়েছিস নাকি? যাও তো, ম্যাডামের সাথে প্রেম? শোন, জীবনে অসম্ভব বলে কিছুই নেই, দেখবি একদিন প্রিয়াঙ্কা ম্যাডাম তোর জন্য পাগল হয়ে যাবে। আল্লাহ না করুক। না চাইলেই কি হবে? প্রেম যদি আসার হয় তাহলে আসবেই। আমি প্রেম টেম কিছু বুঝি না, চল কাজ করি। তোর কথা শুনে মনে হচ্ছে তুই প্রেম নিয়ে বেশি ভাবছিস। আসলে যার মনে প্রেমের ভাবনা আসে না, সে এইভাবে প্রেমের বিরুদ্ধে কথা বলে না। তোমরা কি আজ আমার মাথা খারাপ করার প্ল্যান করেছো? না, আমরা শুধু তোর ভবিষ্যৎ বলে দিচ্ছি, দেখিস একদিন তুই ম্যাডামের পিছে পাগল হয়ে যাবি। তোদের কথা শুনে মনে হচ্ছে আমি যেন ইতিমধ্যেই প্রেমে পড়ে গেছি। আরে দোস্ত, প্রেম কখন এসে ধাক্কা দেয় সেটা বোঝা যায় না। আল্লাহ রহিম করুক,
এখন কাজ করতে দাও। আরে বল, তোর ক্রাশ আছে কি না? তুই কি ডিটেকটিভ নাকি? আরে দোস্ত, ডিটেকটিভ না, তবে প্রেমের লক্ষণ ধরতে পারি। বাহ, তোদের এসব বোকামি বাদ দে। ওরে বাবা, তাহলে তোর সত্যিই কাহিনী আছে? তোর এত কৌতূহল কিসের? ভাই সত্যি বল, তোর কোনো প্রেমের ঘটনা আছে? আছে। ওমা, সত্যি? কার সাথে? আমার ক্রিকেট খেলার সাথে। একদম ভদ্র ছেলের মতন উত্তরটা দিলি। না, এই তুই সত্যি প্রেমে পড়েছিস? তাহলে আমরা সবাই আগে বুঝতে পারবো। তোমরা আমার প্রেম জীবন নিয়ে এত চিন্তিত কেন? কারণ আমরা চাই তোর জীবনেও একটা প্রেমের রং লাগুক। আমার জীবন এমনিতেই ভালো আছে। দেখা যাবে, সময় বলে দিবে। কিন্তু আব্দুল, সত্যি করে বল, তোর মনে কখনো প্রেম আসেনি? ধুর, প্রেম নিয়ে মাথা ঘামানোর সময় কোথায়? তোর উত্তর শুনে মনে হচ্ছে তুই ভাবিস, কিন্তু স্বীকার করিস না। আরে ভাই, জীবনটা প্রেম ছাড়া কেমনে জানি পানসে পানসে লাগে। তোদের কি আজ অন্য কোনো কাজ নেই? আচ্ছা, যদি ম্যাডাম একদিন তোকে প্রপোজ করে? আল্লাহ না করুক। তোর চেহারা দেখে মনে হচ্ছে তুই আগে থেকেই ভয় পাচ্ছিস। না না, ভয় পাবে কেন? উল্টে ম্যাডাম যদি তোকে ভালোবেসে ফেলে, তাহলে তো লাভ। প্লিজ এসব বাজে বাজে কথা বাদ দাও, আমি কাজে মন দিচ্ছি। আচ্ছা ঠিক আছে, কাজ কর, তবে মনে রাখিস প্রেম কাউকে বলে আসে না। আমি প্রেম টেম কিছু বুঝি না, চল কাজ করি। আব্দুল কাজ শেষ করে সন্ধ্যায় বাসায় চলে গেল। কলিং বেল শুনে তার মা এসে দরজা খুলতেই দেখতে পেল আব্দুল দাঁড়িয়ে আছে। আব্দুলকে দেখে বলতে লাগলো, কি রে বাবা, আজ তোর মন খারাপ? মা, আমি আর পারছি না। নিশ্চয়ই আবার শাস্তি খেয়েছিস। ওই ম্যাডাম একটা মানুষ নাকি রোবট? এত রাগ কোথা থেকে আসে? ভাইয়া, তোকে তো বলেছিলাম ওই ম্যাডাম হলো অফিসের আতঙ্ক। চাকরি ছেড়ে দেবো ভাবছি। চাকরি সহজে পাওয়া যায় না বাবা। কিন্তু মা, আমি আর সহ্য করতে পারছি না। ভাইয়া, চাকরি না করলে কি করবি? কোনো একটা ব্যবসা শুরু করব। ভাইয়া, তোর অবস্থা দেখে মনে হচ্ছে ব্যবসা শুরু করলে আবারও তোর দোকানে প্রথম গ্রাহক হব। তুই হাসবি না, দেখা যাবে একদিন আমি বড়লোক হয়ে গেছি। আল্লাহ তোকে সফল করুক বাবা, কিন্তু এখন একটু ধৈর্য ধর। দেখি মা, আর কদিন দেখি। আব্দুল একটা দীর্ঘশ্বাস ফেলে হাত মুখ ধুতে চলে গেল। তার মা আর রিয়া একে অপরের দিকে তাকিয়ে হাসলো। মা, ভাইকে সত্যি চাকরি ছাড়বে? জানি না রে, তবে আমার মনে হয় ও শুধু রাগের মাথায় বলেছে। ঠিকই বলেছ। দেখবে কাল আবার তাড়াহুড়ো করে অফিসে যাবে। চল ওর জন্য চা নিয়ে যাই, একটু শান্ত হবে। আব্দুলের মা এক কাপ চা নিয়ে আব্দুলের ঘরে গেলেন। আব্দুল তখন মোবাইলে কিছু একটা দেখছিল। বাবা, চা খেয়ে নে। ও মা, তুমি দাও দাও। আব্দুল চায়ের কাপ নিয়ে এক চুমুক দিল। তুই কি কিছু চিন্তা করছিস? মা, আমি আসলেই আর পারছি না। ওই অফিসটা একটা যুদ্ধক্ষেত্রে মনে হয়। বাবা, জীবনটা কখনো সহজ হয় না, সব জায়গায় ধৈর্য ধরতে হয়। কিন্তু মা, প্রতিদিন ওই প্রিয়াঙ্কা ম্যাডামের বকা শুনতে শুনতে আমার মাথা গরম হয়ে যায়। তাই বলে চাকরি ছেড়ে দেওয়া কোনো সমাধান না। বুঝলাম, আচ্ছা দেখি কদিন পারি। আব্দুলের মা হাসলেন। মা ছেলের কথার মাঝে রিয়া আবার এসে হাজির। ভাইয়া, তুই ভাবছিস কি? তোর থেকে তো লুকানো যাবে না। ঠিক ধরেছিস। তোর মাথার মধ্যে ঠিক কি চলছে আমি একেবারে বুঝে ফেলেছি। তো কি বুঝলি? তুই অফিসে আর একটু দেরি করে যেতে চাচ্ছিস, যাতে প্রতিদিনের মতো ম্যাডামকে ধমক খেতে হয়। আহ, তুই তো জিনিয়াস। ভাইয়া, সত্যি করে বলতো, ম্যাডাম বাবা রাগ করিস নাকি ভয় পাস? তুই এসব আজে বাজে প্রশ্ন করা বন্ধ করবি? ও, তাহলে সত্যি কিছু একটা আছে। তোর সঙ্গে কথা বলে কোনো লাভ নেই, আমি শুতে যাচ্ছি। আব্দুল রিয়ার দুষ্টুমি এড়িয়ে বিছানায় শুয়ে পড়ল। তবে মাথার মধ্যে ঘুরপাক খাচ্ছিল অফিসের কথা, প্রিয়াঙ্কা ম্যাডামের রাগী মুখ আর রিয়ার কথাগুলো।
পরের দিন সকালে আব্দুল আবারও তাড়াহুড়ো করে অফিসের জন্য বেরিয়ে গেল। পথে যেতে যেতে ভাবল, আজ আর দেরি করব না, প্রিয়াঙ্কা ম্যাডামকে অবাক করে দেব। কিন্তু আব্দুলের পোড়া কপাল। ধুর, আবার লেট হয়ে যাবে। বাস জামে আটকে গেল। আব্দুল একদৌড়ে অফিসে ঢুকলো। দরজার সামনে প্রিয়াঙ্কা ম্যাডাম দাঁড়িয়েছিলেন, মুখে সেই চিরচেনা কঠোর ভাব। আব্দুল, তুমি আবার 5 মিনিট লেট। আব্দুল চুপচাপ মাথা নিচু করল। তুমি কি আমার কথার কোনো দাম দাও না? ম্যাডাম আসলে রাস্তায়। বাহানা শুনতে চাই না, নিজের দায়িত্ব পালন করতে শেখো। আব্দুল মনে মনে বলল। আজও দিনটা শুরু হলো ধমক দিয়ে। কথা না বাড়িয়ে নিজের ডেস্কে গিয়ে বসে পড়ল। কি অবস্থা দোস্ত? তোর মনে হয় ভালো অবস্থা? আজও ধমক খেলি? তোদের হাসির উৎস আমি হয়ে গেছি। আরে দোস্ত, চিন্তা করিস না, একদিন ম্যাডাম তোর প্রশংসাও করবেন। সেই দিন বোধহয় আর দেখবো না। দেখা যাবে, সময় বলবে। আব্দুল মনে মনে ভাবল। আসলে সময় বলবে, সময় বলবে, কিন্তু সত্যি বলতে এই অফিসে কতদিন টিকতে পারবো কে জানে। আব্দুল এক দীর্ঘশ্বাস ফেলে ডেস্কে বসে পড়ল। কাজ শুরু করলো ঠিকই, কিন্তু মনটা বেশ খারাপ হয়েছিল। প্রতিদিন প্রিয়াঙ্কা ম্যাডামের ধমক, তার করা নজরদারি, সবকিছু মিলে যেন একটা অদৃশ্য চাপ। ঠিক তখনই আবার ম্যাডামের কণ্ঠ শোনা গেল। আব্দুল। আব্দুল দ্রুত উঠে দাঁড়ালো। জি ম্যাডাম। এই ফাইলটা ঠিকভাবে তৈরি করেছো তো? জি ম্যাডাম, একদম পারফেক্ট। পারফেক্ট, দেখা যাক। আব্দুল চুপচাপ দাঁড়িয়ে রইল। প্রিয়াঙ্কা ফাইলটা উল্টে পাল্টে দেখল, তারপর চোখ তুলে তাকালো। বেশ, আজ ঠিকই হয়েছে। আব্দুল চমকে গেল। কি শুনলাম? ম্যাডাম আমাকে আজ ধমক দিল না? ভাইয়া, এ কি, আজকে ম্যাডাম তোর কাজ দেখে খুশি? অবিশ্বাস্য। বাহ, আজ তাহলে দিনটা ভালোই যাচ্ছে। আব্দুল স্বস্তির নিঃশ্বাস ফেলল, কিন্তু এই স্বস্তি খুব বেশিক্ষণ স্থায়ী হলো না। একটু পরেই আবার প্রিয়াঙ্কা ম্যাডামের কড়া কণ্ঠ শোনা গেল। আব্দুল। ওরে বাবা, আবার কি ভুল করলাম? আব্দুল ধীরে ধীরে কেবিনে ঢুকলো। ম্যাডাম কিছু বলবেন? এখানে বসো। আব্দুল চমকে উঠল। আমি আবার ম্যাডামের কেবিনে বসার মতো কি করলাম? তোমার কি মনে হয় আমি শুধু তোমাকে বকা দেই? না ম্যাডাম। তাহলে এত ভয় পাও কেন? আসলে ম্যাডাম। ঠিক আছে, তোমাকে একটা নতুন দায়িত্ব দেওয়া হবে। নতুন দায়িত্ব? হ্যাঁ, আগামী সপ্তাহ থেকে তুমি আমার সাথে সরাসরি আন্ডারে কাজ করবে। আব্দুল একেবারে জমে গেল। এই হলো বিপদ। ম্যাডাম, আমার কি অন্য কোনো টিমে কাজ করা সম্ভব না? তুমি কি আমার সঙ্গে কাজ করতে চাও না? না মানে ব্যাপারটা তা না। তাহলে ঠিক আছে, কাল থেকে আমার কেবিনেই বসবে। আব্দুলের মুখ শুকিয়ে গেল। আর রক্ষা নেই, কাল থেকে সারাদিন শুধু প্রিয়াঙ্কা ম্যাডামের সামনে থাকতে হবে। আব্দুল কেবিন থেকে বেরিয়ে এসে নিজের ডেস্কে বসে পড়ল। মাথার মধ্যে একটাই চিন্তা ঘুরছে, এখন থেকে প্রতিদিন প্রিয়াঙ্কা ম্যাডামের সামনে বসে থাকতে হবে। এটা ভালো না খারাপ কিছুই বুঝতে পারছে না সে। ঠিক তখনই রাশেদ আর ত্রিনা এসে হাজির। কি অবস্থা দোস্ত? কেবিন থেকে এমন মুখ করে বের হলি কেন? দোস্ত, আমি শেষ। কেন, কি হয়েছে? ম্যাডাম বলেছে কাল থেকে ওনার আন্ডারে সরাসরি কাজ করতে হবে। তাহলে তোর জীবনটাই শেষ। দূর, এটা তো ভালো খবর। ভালো খবর কিভাবে? আরে বোকা, মানে বুঝিস না, যদি ম্যাডাম তোকে নিজের আন্ডারে নিচ্ছে, তার মানে তোর কাজের উপর তার ভরসা আছে। সত্যি কি তাই? অবশ্যই, না হলে একজন স্টাফ থাকতে শুধু তোকে কেন বেছে নিল? আব্দুল একটু ভাবনায় পড়ে গেল। সত্যি তো, প্রিয়াঙ্কা ম্যাডামের এত রাগ, এত কড়া নিয়মের পরও যদি সে আব্দুলকে নিজের আন্ডারে নিচ্ছে, তাহলে নিশ্চয়ই কিছু একটা কারণ আছে। কিন্তু যদি এটা কোনো নতুন ধমক খাওয়ার প্ল্যান হয়? উফ, মাথা কাজ করছে না। পরের দিন সকালে আব্দুল অফিসে ঢুকে একবার নিজের পুরনো ডেস্কের দিকে তাকালো, তারপর এক দীর্ঘশ্বাস ফেলে প্রিয়াঙ্কা ম্যাডামের কেবিনের সামনে গিয়ে দাঁড়ালো। শুরু হলো নতুন যুদ্ধ। চলে এসো আব্দুল। আব্দুল আস্তে আস্তে কেবিনের ভেতরে ঢুকলো। তোমার ডেস্ক এখানে, এখানেই বসবে।
আব্দুল চুপচাপ গিয়ে ডেস্কে বসলো, মনে হচ্ছে যেন ক্লাসের সবচেয়ে কড়া টিচারের সামনে বসে আছে। আমি যেসব ফাইল দেব সেগুলো ভালোভাবে চেক করবে, ভুল হলে সঙ্গে সঙ্গে আমাকে জানাবে। জি ম্যাডাম। আব্দুল ফাইল হাতে নিয়ে কাজ শুরু করলো, কিন্তু কিছুক্ষণ পরই বুঝতে পারলো একদম নীরব পরিবেশে কাজ করা সহজ নয়। সারা কেবিন নিস্তব্ধ, আর সামনে বসে আছেন কড়া স্বভাবের প্রিয়াঙ্কা ম্যাডাম। তবে কিছুক্ষণ পরই পরিস্থিতি আরও ভয়ঙ্কর হয়ে গেল। আব্দুল, জি ম্যাডাম। এত ঘাবড়ে যাচ্ছ কেন? আমি কি তোমাকে বকা দিয়েছি? না ম্যাডাম, মানে? তোমার জন্য একটা নতুন কাজ আছে। নতুন কাজ? আবার কি বিপদ আসছে? এই ফাইলটা নিয়ে ক্লায়েন্টদের কাছে যাবে, সব ডকুমেন্ট ভালোভাবে বুঝিয়ে দেবে। আমি একা? হ্যাঁ, কোনো সমস্যা? না ম্যাডাম, চেষ্টা করব। আব্দুল ফাইল নিয়ে বেরিয়ে এলো। রাশেদ আর ট্রিনা তখনই সামনে এসে হাজির। কি রে, এত তাড়াতাড়ি বেরিয়ে এলি কেন? ম্যাডাম আমাকে ক্লায়েন্ট মিটিংয়ে পাঠাচ্ছে। কি তুই? বলেছে সব ডকুমেন্ট বুঝিয়ে দিতে। দোস্ত, তোর তো ভাগ্য খুলে গেছে। নাকি নতুন কোনো ফাঁদ? আব্দুল এক দীর্ঘশ্বাস ফেলে অফিস থেকে বেরিয়ে গেল। নতুন চ্যালেঞ্জের সামনে দাঁড়িয়ে আছে সে, কিন্তু কি হতে চলেছে তা সে নিজেও জানে না। নাকি নতুন কোনো ফাঁদ? এইসব ভাবতে ভাবতে আব্দুল এক দীর্ঘশ্বাস ফেলে অফিস থেকে বেরিয়ে এলো। প্রিয়াঙ্কা ম্যাডাম তাকে হুট করে এত বড় দায়িত্ব দিয়ে দিলেন, এটা স্বাভাবিক ব্যাপার নয়। এতদিন ধরে তো শুধু ধমক আর কড়া নিয়মই দেখেছে, এখন হঠাৎ এত বিশ্বাস কেন? ক্লায়েন্টের অফিসে যাওয়ার পথে বাসে বসে সে ফাইলটা খুলে দেখল। কয়েকটা গুরুত্বপূর্ণ কাগজপত্র, একটা প্রেজেন্টেশন রিপোর্ট আর কিছু লিগ্যাল ডকুমেন্ট। মাথায় একটা চিন্তা খেলে গেল। যদি কোনো ভুল হয়ে যায়? ধুর, মাথা ঠিক রাখ আব্দুল। ভুল করলে তো প্রিয়াঙ্কা ম্যাডাম আস্ত রাখবে না। কিছুক্ষণ পর ক্লায়েন্টের অফিসে পৌঁছে গেল সে। ভেতরে ঢুকে রিসেপশনে নিজের পরিচয় দিল। আপনি কি আব্দুল সাহেব? জি, আমি আব্দুল। বসুন, সিও স্যার আপনার সঙ্গে দেখা করবেন। আব্দুল একটা সোফায় বসে পড়ল। একটু পর একজন ভদ্রলোক এসে সামনে দাঁড়ালেন। আপনি নিশ্চয়ই প্রিয়াঙ্কা ম্যাডামের অফিস থেকে এসেছেন? জি স্যার। চলুন আমার কেবিনে। আব্দুল কেবিনে গিয়ে বসতেই লোকটা ফাইল খুলে দেখল। সব ঠিক আছে মনে হচ্ছে। আপনি কী সব বিষয়ে ভালোভাবে জানেন? আব্দুল একটু ঘাবড়ে গেল, সে তো এইসব বিষয়ে খুব বেশি জানে না। জি স্যার, চেষ্টা করছি শেখার। শেখার চেষ্টা ভালো ব্যাপার। আচ্ছা, এই চুক্তির সবগুলো একটু ব্যাখ্যা করতে পারবেন? আব্দুলের মাথায় বাজ পড়ল। এখন যদি কিছু ভুল বলি তবে কোম্পানির ইমেজ নষ্ট হবে। আব্দুল কিছুক্ষণ চিন্তা করে কাগজগুলো ভালোভাবে দেখতে লাগলো। তারপর আস্তে আস্তে চুক্তির গুরুত্বপূর্ণ বিষয়গুলো ব্যাখ্যা করতে শুরু করলো। ক্লায়েন্ট মন দিয়ে শুনলেন। কিছুক্ষণ পর তিনি মাথা নেড়ে বললেন, ভালো ব্যাখ্যা করলেন, তবে আরও কিছু পয়েন্ট আছে, সেগুলো প্রিয়াঙ্কা ম্যাডামের সঙ্গে পরে আলোচনা করতে চাই। জি স্যার, নিশ্চয়ই আমি ওনাকে জানিয়ে দিব। আব্দুল একটা স্বস্তির নিঃশ্বাস ফেলল। সবকিছু গড়বড় না হয়ে ভালোভাবেই শেষ হলো। ঠিক আছে, এখন আপনি অফিসে ফিরে যান। আর হ্যাঁ, পরবর্তী মিটিংয়ে আপনাকেই চাই। আব্দুল অবাক হয়ে গেল। কি আমাকে চাই? মানে আমি কি আস্তে আস্তে বড় দায়িত্ব পেতে যাচ্ছি? আব্দুল বিদায় জানিয়ে বেরিয়ে এলো। অফিসে ফিরে যাওয়ার পথে রাশেদকে ফোন দিল। কিরে, বেঁচে ফিরছিস তো? হ্যাঁ দোষ, শুধু বেঁচে ফিরিনি, বরং নতুন ঝামেলায়ও পড়লাম। মানে? ক্লায়েন্ট বলেছে পরে মিটিংয়ে আমাকে চায়। বাহ, তোর তো প্রমোশন হয়ে গেল রে। প্রমোশন নাকি নতুন ফাঁদ? অফিসে ফিরে সরাসরি প্রিয়াঙ্কা ম্যাডামের কেবিনে গেল। সব ঠিকঠাক হয়েছে? জি ম্যাডাম, ক্লায়েন্ট বলেন কিছু বিষয় নিয়ে আপনার সাথে পরে কথা বলতে চান। আর কিছু বলেছে? জি, উনি বলেন পরবর্তী মিটিংয়ে আমাকেই চান। প্রিয়াঙ্কা কিছুক্ষণ চুপ করে থাকলেন, তারপর একটু হেসে বললেন, ভালো, তাহলে এখন থেকে তুমি এসব দেখাশোনা করবে। আব্দুল একদম স্তব্ধ হয়ে গেল। মানে সত্যি কি আমার দায়িত্ব বাড়ছে, নাকি এটা নতুন কোনো ধমক খাওয়ার ফাঁদ? আব্দুল কিছু বলার আগেই প্রিয়াঙ্কা ম্যাডাম আবার বললেন, কাল সকাল থেকে আমার কেবিনে এসে কাজ শুরু করবে। আব্দুলের মুখ ফ্যাকাশে হয়ে গেল। সর্বনাশ,
এখন থেকে সারাদিন প্রিয়াঙ্কা ম্যাডামের সামনে থাকতে হবে? আব্দুল কিছুক্ষণ চুপ করে রইল। মাথার মধ্যে ঘুরপাক খাচ্ছিল একটাই চিন্তা, এটা কি তার জন্য ভালো নাকি খারাপ? প্রিয়াঙ্কা ম্যাডামের কেবিনে গিয়ে কাজ মানে প্রতিটি মুহূর্তে তার রাগী চেহারা সহ্য করা। জি ম্যাডাম। সকাল 9টার মধ্যে চলে আসবে, দেরি করলে আর মাফ পাবে না। আব্দুল কেবিন থেকে বেরিয়ে এলো, মুখটা এখনো শুকনো। রাশেদ আর ট্রিনা ওর দিকে তাকিয়েছিল, যেন ওর চেহারাতেই সব উত্তর পেয়ে গেছে। কি রে, বেঁচে আছিস তো? ম্যাডাম কি তোকে কেবিনে থাকার হুকুম দিয়েছে? হুম। সব গেলি রে? মানে এখন থেকে তুই শুধু ধমকি খাবি না, আরো বেশি কাজও করতে হবে। শুধু কাজ নাকি অন্য কিছু? সেদিন রাতে ঘুমানোর আগ পর্যন্ত আব্দুলের মাথা থেকে বিষয়টা বের হচ্ছিল না। কি হতে যাচ্ছে কাল থেকে? প্রিয়াঙ্কা ম্যাডাম হঠাৎ কেন তাকে এত গুরুত্ব দিচ্ছে? তিনি কি সত্যিই তাকে সাহায্য করতে চাইছেন নাকি নতুন কোনো ফাঁদ পেতেছেন? পরদিন সকালে আব্দুল আগের দিনের চেয়ে অনেক আগেই তৈরি হয়ে বেরিয়ে পড়ল। প্রিয়াঙ্কা ম্যাডামের সামনে দেরি করা যাবে না। বাস থেকে নেমে দৌড়ে গিয়ে অফিসে ঢুকলো। ঘড়ির দিকে তাকিয়ে দেখলো 8:55। যাক, 5 মিনিট হাতে আছে। সোজা গিয়ে প্রিয়াঙ্কা ম্যাডামের কেবিনের সামনে দাঁড়ালো। দরজার দিকে তাকিয়ে এক মুহূর্ত ভাবলো ভেতরে ঢুকবে নাকি একটু দেরি করবে। ঠিক তখনই দরজা খুলে গেল। বাইরে দাঁড়িয়ে কি ভাবছো? ভেতরে আসো। আব্দুল একদম অবাক হয়ে গেল। সে তো দরজা খোলেনি, তাহলে প্রিয়াঙ্কা ম্যাডাম জানলেন কি করে যে সে বাইরে দাঁড়িয়ে আছে? এই মহিলা সব কিছু আগেই বুঝে ফেলে কিভাবে? সে আস্তে আস্তে কেবিনে ঢুকে পড়ল। বসো। আব্দুল চেয়ার টেনে বসে পড়ল। আজ থেকে তুমি আমার সরাসরি সহযোগী, মানে অফিসের যে কোনো গুরুত্বপূর্ণ কাজে আমাকে তুমি সাহায্য করবে। জি ম্যাডাম। তোমার কাজ হবে নতুন ক্লায়েন্টদের সঙ্গে যোগাযোগ করা, দরকার হলে মিটিংয়ে যাওয়া, রিপোর্ট তৈরি করা আর আমার নির্দেশ মতো কাজ করা। আব্দুল মাথা নাড়ল, কিন্তু একটা ব্যাপার মাথার মধ্যে ধাক্কা দিচ্ছিল। এত বড় দায়িত্ব কেন তাকে দেয়া হলো? ম্যাডাম, একটা প্রশ্ন ছিল। বলো, তোমার কি প্রশ্ন? আমি এতদিন শুধু সাধারণ কাজ করতাম, হঠাৎ এত বড় দায়িত্ব কেন? প্রিয়াঙ্কা কিছুক্ষণ চুপ করে রইলেন, তারপর একটা রহস্যময় হাসি দিয়ে বললেন, তুমি কি বিশ্বাস করবে যদি বলি আমি তোমাকে অনেক আগেই লক্ষ্য করেছি? আব্দুল থমকে গেল। মানে কি? হ্যাঁ, যখন তুমি এই অফিসে জয়েন করেছিলে তখন থেকেই দেখেছি তোমার মধ্যে কিছু একটা আছে। কিছু একটা মানে? তুমি হয়তো নিজে বুঝতে পারছো না, কিন্তু তোমার কাজ করার পদ্ধতি, সমস্যা সামলানোর ক্ষমতা, এইগুলোই তোমাকে সবার থেকে আলাদা করে তোলে। আব্দুল কিছু বলো না। আরেকটা বিষয় আছে। কি ম্যাডাম? আমি সব সময় মেধাবীদের খুঁজে বের করি, আর আমার মনে হয়েছে তুমি পারবে। আব্দুল এবার সত্যি অবাক হয়ে গেল। প্রিয়াঙ্কা ম্যাডাম, যিনি এতদিন শুধু ধমক দিতেন, তিনি আজ তার প্রশংসা করছেন। এটা কি স্বপ্ন নাকি বাস্তব? তাহলে কাজ শুরু করা যাক। আব্দুল মাথা নাড়ল, কিন্তু তার মনে একটা প্রশ্ন এখনো ঘুরছিল। এই দায়িত্ব কি সত্যি তার যোগ্যতার জন্য, নাকি এর পিছনে আছে অন্য কোনো রহস্য? জি ম্যাডাম। আজকের প্রথম কাজ, তুমি এই ফাইলগুলো ভালোভাবে পড়বে। এগুলো আমাদের নতুন ক্লায়েন্টদের তথ্য। আব্দুল ফাইল হাতে নিয়ে দেখতে লাগলো। বিশাল বড় কোম্পানির নাম দেখে তার চোখ কপালে উঠল। ম্যাডাম, এত বড় বড় ক্লায়েন্ট? হ্যাঁ, আর তোমাকে এসব নিয়েই কাজ করতে হবে। ক্লায়েন্টদের সঙ্গে যোগাযোগ, ডকুমেন্ট মেইনটেইন আর মিটিং রিপোর্ট তৈরি করা, সব দায়িত্ব তোমার। আব্দুল মনে মনে ভাবল, এত বড় দায়িত্ব আমি কি পারবো? ভয় পেলে চলবে না আব্দুল, তুমি পারবে। আব্দুল কিছু বলল না, শুধু মাথা নাড়ল। 1 ঘন্টা পর আব্দুল মনোযোগ দিয়ে ফাইলগুলো পড়ছিল। প্রিয়াঙ্কা মাঝে মাঝে তাকে গাইড করছিলেন। হঠাৎ তার ফোন বাজলো। হ্যালো, হ্যাঁ বলুন। আব্দুল খেয়াল করল ম্যাডামের কণ্ঠস্বর বদলে গেছে। স্বাভাবিক কড়া গলায় বদলে এবার যেন কিছুটা চাপা উত্তেজনা কাজ করছে। ঠিক আছে, আমি দেখছি। ফোন রেখে প্রিয়াঙ্কা কিছুক্ষণ চুপচাপ বসে রইলেন। আব্দুল বুঝতে পারল কিছু একটা ঘটেছে। ম্যাডাম, সব ঠিক আছে তো? আব্দুল, তুমি কি আজই বাইরে মিটিংয়ে যেতে পারবে? আজ কাদের সঙ্গে মিটিং? খুব গুরুত্বপূর্ণ ক্লায়েন্ট, তাদের অফিসে গিয়ে এই ডকুমেন্টগুলো দিয়ে আসতে হবে। আমি একাই যাব?
হ্যাঁ, আমি তোমার উপর ভরসা রাখতে চাই আব্দুল। আব্দুল অবাক হয়ে গেল। এতদিন ধরে তাকে শুধু ধমকি দেওয়া হয়েছে, আর আজ তাকে এত বড় দায়িত্ব দেওয়া হচ্ছে। বিষয়টা রহস্যজনক লাগছিল। অফিসের বাইরে বিকেল 4টায় আব্দুল ঠিকানা মতো পৌঁছে গেল। বিশাল কর্পোরেট অফিস। সিকিউরিটি চেক পার হয়ে ভেতরে ঢুকলো। একজন রিসেপশনিস্ট তাকে একটি কনফারেন্স রুমে বসতে বলল। কিছুক্ষণ পর একজন সুদর্শন লোক এসে হাজির হলেন। বয়স 40-এর কাছাকাছি, কিন্তু চোখে এক অদ্ভুত রহস্য লুকানো। আপনি কি আব্দুল্লাহ? জি, আমি আব্দুল। ভালো। আপনার বস আপনাকে আমাদের সঙ্গে কাজ করার জন্য পাঠিয়েছে, তাই তো? কাজ করার জন্য? লোকটি রহস্যময় হাসি দিল। হ্যাঁ, আজকে মিটিং শুধু ডকুমেন্ট জমা দেওয়া নয়, বরং একটা বড় অফিসের ব্যাপারে। বড় অফার? বসুন, সব বুঝিয়ে বলছে। আব্দুল চেয়ার টেনে বসলো, কিন্তু তার মনে অস্বস্তি বাড়ছিল। আপনার বস মিস প্রিয়াঙ্কা খুব বুদ্ধিমান একজন নারী। তিনি জানেন কিভাবে সুযোগ তৈরি করতে হয়। আমি কিছু বুঝতে পারছি না। বুঝবেন, সময় হলে বুঝবেন। লোকটি একটা খাম এগিয়ে দিল। এই খামের মধ্যে সব নির্দেশনা আছে, আপনি আপনার বসকে দিয়ে দেবেন। আব্দুল খাম নিল, কিন্তু তার মনে হলো সে যেন কোনো ভুল জায়গায় পা দিয়েছে। ফেরার পথে আব্দুল পুরো রাস্তা জুড়ে ভাবছিল, প্রিয়াঙ্কা ম্যাডাম কি তাকে কোনো ঝুঁকির মধ্যে ফেলে দিলেন, নাকি এটা শুধুই সাধারণ বিজনেস ডিল। অফিসে ঢুকে সে সোজা প্রিয়াঙ্কা ম্যাডামের কেবিনে গেল। ম্যাডাম, এটার আপনার জন্য। প্রিয়াঙ্কা খাম খুলে কিছুক্ষণ দেখলেন, তারপর এক অদ্ভুত হাসি দিলেন। খুব ভালো কাজ করেছো আব্দুল। এত সহজে ভালো কাজ হয়ে গেল, নাকি আমি কোনো ফাঁদে পা দিলাম? আগামীকাল থেকে আমাদের নতুন একটা দায়িত্ব আছে, প্রস্তুত থাকো। আব্দুল কিছু বলল না, কিন্তু তার সন্দেহ আরও বেড়ে গেল। আমি কি শুধু একজন অফিস কর্মচারী, নাকি প্রিয়াঙ্কা ম্যাডামের কোনো গোপন খেলার অংশ হয়ে যাচ্ছি? আব্দুল অফিসের ডেস্কে বসে গভীর চিন্তায় ডুবেছিল। আজকের ঘটনাগুলো তাকে ভাবিয়ে তুলছিল। এতদিন ধরে যে বস তাকে ধমক দিয়ে কাটিয়েছেন, তিনি হঠাৎ এতটা বদলে গেলেন কেন? বড় ক্লায়েন্টের মিটিং, রহস্যময় লোকের দেয়া খাম, আবার প্রিয়াঙ্কা ম্যাডামের অদ্ভুত হাসি, সবকিছু যেন রহস্যে মোড়া। ভাই, কি ভাবছিস? হ্যাঁ, না কিছু না। তো মুখ দেখে মনে হচ্ছে আজ আবার বড় কোনো ঝামেলায় পড়েছিস। আরে না, কিছু না। ঠিক আছে ঠিক আছে, কিছু না বললে বলিস না, কিন্তু আমাদের চোখ এড়াতে পারবি না। আব্দুল আর কিছু না বলে ডেস্কের কাজ নিয়ে ব্যস্ত হয়ে গেল, কিন্তু মাথার মধ্যে সেই রহস্যময় কথাগুলো ঘুরপাক খাচ্ছিল। অফিস থেকে বেরিয়ে আব্দুল বাসায় ফিরল। বাড়িতে ঢুকতেই মা দরজায় দাঁড়িয়েছিলেন। এই ছেলে, কি রে, আজ এত চুপচাপ কেন? কিছু না মা, অফিসে একটু চাপ ছিল। অফিসের চাপ তো থাকবেই। তোর মতো ছেলেরা যদি এখন থেকেই এত টেনশনে থাকে, তাহলে বুড়ো হলে কি করবি? তুমি না মা? ঠিক বলছি, সারাদিন অফিস আর অফিস, একটু বাইরেও সময় দে। দেখি মা। মা ছেলের কথোপকথন শেষে আব্দুল রুমে ঢুকে গেল। মোবাইল হাতে নিয়ে কিছুক্ষণ ভাবল, তারপর এক গভীর শ্বাস ফেলে শুয়ে পড়ল। পরের দিন সকালে আব্দুল আজ অফিসে একটু আগেই চলে এলো। সে চেয়েছিল আজ আর একটুও লেট না হয়, কিন্তু আশ্চর্যের বিষয়, প্রিয়াঙ্কা ম্যাডাম তখনও আসেননি। আজ ম্যাডাম দেরি করলো? হ্যাঁ, সবাই অবাক হয়ে গেছে। প্রায় আধা ঘন্টা পর প্রিয়াঙ্কা ম্যাডাম অফিসে ঢুকলেন। মুখটা গম্ভীর, চোখে মুখে চাপা উত্তেজনা। সোজা কেবিনে ঢুকে দরজা বন্ধ করে দিলেন। দেখ, আজ ম্যাডাম একদম ভিন্ন মুডে আছে। নিশ্চয়ই কিছু একটা ঘটেছে। কিছুক্ষণ পর ফোন বেজে উঠল। আব্দুল দেখল প্রিয়াঙ্কা ম্যাডাম তাকে ডাকছেন। আব্দুল, আমার কেবিনে আসো। জি ম্যাডাম। আব্দুল ভেতরে ঢুকল। প্রিয়াঙ্কা ম্যাডাম টেবিলে কিছু কাগজ রেখে বসে আছেন। তার চেহারায় কঠোর ভাব। দরজা লাগিয়ে বসো। জি, দরজা লাগাবো? হ্যাঁ, দরজা লাগিয়ে বসো। আজ একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলতে চাই। আব্দুল দ্বিধা নিয়ে দরজা বন্ধ করল এবং আস্তে করে বসে পড়ল। ম্যাডাম, কিছু হয়েছে? তুমি কি বিশ্বাস করো আব্দুল, যে প্রতিটি মানুষের জীবনে একটা সময় আসে যখন তার সব কিছু বদলে যায়? মানে একটা সময় আসে যখন জীবন তোমাকে এমন একটা সিদ্ধান্তে সামনে দাঁড় করিয়ে দেয়
যেখানে হয় তুমি আগের মতো সাধারণ থাকতে পারো, না হয় বড় কিছু করতে পারো। বড় কিছু? আমি কি শুনছি? ম্যাডাম, আমি সত্যি বুঝতে পারছি না। তুমি কি বড় কিছু করতে চাও আব্দুল? শুধু একটা সাধারণ অফিস কর্মচারী হয়ে সারা জীবন কাটাতে চাও, নাকি এমন কিছু করতে চাও যা তোমাকে ক্ষমতাবান করবে? ক্ষমতাবান? আপনি কি বলতে চাইছেন? আমি বলছি তুমি চাইলে নিজেকে প্রমাণ করার একটা বিশেষ সুযোগ পেতে পারো। কিসের সুযোগ? সব কিছু জানতে হলে তোমাকে আমার সঙ্গে কাজ করতে হবে, শুধু অফিসের জন্য না, বরং আমার ব্যক্তিগত কাজেও। ব্যক্তিগত কাজ? হ্যাঁ, তুমি যদি রাজি থাকো তাহলে আমি তোমাকে এমন এক দুনিয়ার সঙ্গে পরিচয় করিয়ে দিব যা তুমি কল্পনাও করোনি। প্রিয়াঙ্কা ম্যাডাম আসলে কি বলতে চাইছেন? কিন্তু ম্যাডাম, এই কাজটা কি পুরোপুরি বৈধ? তুমি অনেক প্রশ্ন করেছো আব্দুল। কারণ আমি জানি না আমি কিসে জড়াচ্ছি। শুধু বলো তুমি সাহসী কি না। আমি কখনো ভয় পাই না ম্যাডাম। ভালো, তাহলে আজ অফিস শেষে আমার সঙ্গে চলো। তোমার প্রথম পরীক্ষা সেখানেই হবে। পরীক্ষা? কিসের পরীক্ষা? আব্দুল দ্বিধার মধ্যে পড়ে গেল। প্রিয়াঙ্কা ম্যাডাম তাকে এমন এক পরিস্থিতিতে নিয়ে যাচ্ছেন যেখানে হয়তো স্বাভাবিক জীবন বদলে যেতে পারে, কিন্তু সে কি এই পথে হাঁটতে চায়, নাকি এখনো কোনো ভয়ঙ্কর কিছু লুকিয়ে আছে? আব্দুল কেবিন থেকে বেরিয়ে নিজের ডেস্কে এসে বসলো। মাথার মধ্যে ঘুরপাক খাচ্ছে একটাই প্রশ্ন, প্রিয়াঙ্কা ম্যাডামের বলা পরীক্ষা আসলে কি? স্বাভাবিক অফিসের কাজ করলে তো এমন কোনো পরীক্ষা দেওয়ার প্রশ্নই আসে না। তবে কি তিনি নতুন কোনো দায়িত্ব দিতে যাচ্ছেন? কি রে ভাই, ভাবনায় ডুবে আছিস কেন? আবার ম্যাডামের ধমক খেয়ে এলি নাকি? না না, তেমন কিছু না। তাহলে মুখটা এমন দেখাচ্ছে কেন? আচ্ছা ধরো, যদি কেউ হুট করে তোমাকে এমন একটা সুযোগ দেয় যেটা তোমার পুরো জীবন বদলে দিতে পারে, তাহলে তুমি কি করবা? সেটা তো নির্ভর করে কিসের সুযোগ। আর সেটা যদি কঠিন কিছু হয়? যদি ভালো কিছু হয়? তাহলে তো অবশ্যই ভেবে দেখতে হবে। কিন্তু তুই এসব হঠাৎ জিজ্ঞেস করছিস কেন? না, এমনি। আব্দুল আরও কিছুক্ষণ কথা বলল, কিন্তু মনটা অস্থির লাগছিল। অফিসের সময় শেষ হতে আজ যেন একটু বেশি সময় লাগছে তার কাছে। বারবার ঘড়ির দিকে তাকাচ্ছে। অবশেষে বিকেল হয়ে এলো। সবাই যখন একে একে অফিস থেকে বেরিয়ে যাচ্ছে, আব্দুল তখন প্রিয়াঙ্কা ম্যাডামের কেবিনের সামনে দাঁড়িয়ে অপেক্ষা করছিল। দরজা অর্ধেক খোলা, ভেতরে কেউ নেই। ম্যাডাম কি আমাকে ভুলে গেলেন, নাকি আমি কোথাও ভুল বুঝেছি? ঠিক তখনই মোবাইলে একটা মেসেজ এলো। গাড়িতে ওঠো, আমি বাইরে অপেক্ষা করছি। আব্দুল একটু চমকে গেল। বাইরে এসে দেখলো অফিসের সামনের রাস্তায় একটা গাড়ি দাঁড়িয়ে আছে, জানলার কাজ একটু নামানো। ভেতরে বসে আছেন প্রিয়াঙ্কা ম্যাডাম। দেরি করছো কেন? ওঠো। কিন্তু আমরা কোথায় যাচ্ছি ম্যাডাম? কিছু জিজ্ঞেস করো না, আগে যাও তারপর বুঝবে। কিন্তু ম্যাডাম, এটা কি অফিসের কোনো কাজের জন্য নাকি? তুমি সব কিছু জানার জন্য এত ব্যস্ত কেন আব্দুল? সব কিছুতেই সময় মতো জানবে। এখন চুপচাপ গাড়িতে ওঠো। কিন্তু আমি যদি জানতে চাই? সব প্রশ্নের উত্তর সবসময় আগে থেকে জানা যায় না আব্দুল। কিছু প্রশ্নের উত্তর পেতে হলে অপেক্ষা করতে হয়। আব্দুল আর কিছু বলল না। তার মনে হাজারটা প্রশ্ন, কিন্তু প্রিয়াঙ্কা ম্যাডামের কথায় এমন একটা দৃঢ়তা ছিল যা তাকে চুপ করে থাকতে বাধ্য করল। সে ধীরে ধীরে গাড়িতে উঠে বসল। গাড়ি শহরের ব্যস্ত রাস্তা ছেড়ে একটা অভিজাত রেস্টুরেন্টের সামনে থামল। রেস্টুরেন্টের ভেতরে ঢুকতেই একটা নিরিবিলি কেবিনে নিয়ে গেলেন প্রিয়াঙ্কা ম্যাডাম। এত গম্ভীর পরিবেশ কেন? ওয়েটার এসে অর্ডার নিয়ে গেল। প্রিয়াঙ্কা ম্যাডাম ধীরে ধীরে কথা বলা শুরু করলেন। আব্দুল, তুমি কি চ্যালেঞ্জ নিতে পছন্দ করো? মানে? আমি চাই তুমি অফিসের সাধারণ কাজের বাইরে গিয়ে নতুন কিছু শেখো। নতুন কিছু? কি শেখার কথা বলছেন? অফিস ম্যানেজমেন্ট, বড় দায়িত্ব নেওয়া, নিজেকে অন্যভাবে প্রমাণ করা। আমি তো নতুন এখানে, এত দ্রুত এসব কিভাবে করব? সব কিছু শিখিয়ে দেওয়া হবে। আমি চাই তুমি নিজের দক্ষতা বাড়াও। যদি আমি ব্যর্থ হই? ব্যর্থতার কথা চিন্তা করলে কোনো কিছুই শেখা সম্ভব নয় আব্দুল। তুমি কি রাজি? আব্দুল গভীরভাবে ভাবতে থাকে। আব্দুল বুঝতে পারছিল প্রিয়াঙ্কা ম্যাডামের এই প্রস্তাব তার ক্যারিয়ারের জন্য অনেক বড় সুযোগ হতে পারে, কিন্তু এর পেছনে লুকিয়ে থাকা দায়িত্বগুলো কেমন হবে সেটা এখনও সে জানে না।
আমি তোমার উত্তরের অপেক্ষা করব। আব্দুল একটু আত্মবিশ্বাসী গলায় বলল। আচ্ছা, আমি চেষ্টা করব। আব্দুলের মুখে এই উত্তর শুনে প্রিয়াঙ্কা ম্যাডাম এক মুহূর্ত চুপ করে তার দিকে তাকিয়ে রইলেন। তার চোখে এক ধরনের সন্তুষ্টির ছাপ ফুটে উঠল, যেন তিনি অপেক্ষাই করছিলেন এমন একটা উত্তর শোনার জন্য। খুব ভালো, আমি তোমার উপর বিশ্বাস রাখতে চাই আব্দুল। ধন্যবাদ ম্যাডাম, আমি আমার সর্বোচ্চ চেষ্টা করব। চেষ্টা নয়, আমি চাই তুমি সফল হও। মনে রেখো, সুযোগ একবারই আসে, বারবার নয়। প্রিয়াঙ্কা ম্যাডাম ধীরে ধীরে চায়ের কাপে চুমুক দিলেন, আর আব্দুল তার কথাগুলো মনে মনে চিবিয়ে দেখল। এটা শুধু একটা কাজ নয়, একটা বড় দায়িত্ব। আর সেই দায়িত্ব নেওয়ার জন্য সে কি সত্যি প্রস্তুত? রাত হয়ে গিয়েছে। রেস্টুরেন্ট থেকে বেরিয়ে গাড়িতে উঠল দুজন। রাস্তার বাতিগুলো নরম আলো ছড়িয়ে দিচ্ছে, শহরটা ধীরে ধীরে নিস্তব্ধ হয়ে আসে। আব্দুল জানালার বাইরে তাকিয়ে আছে, কিন্তু মাথার মধ্যে হাজারো চিন্তা। এটা কি সত্যি আমার জন্য ভালো একটা সুযোগ, নাকি আমি এমন কিছুর মধ্যে জড়িয়ে যাচ্ছি যা আমার জন্য কঠিন হয়ে যাবে? তুমি এত চুপচাপ কেন আব্দুল? না, এমনি চিন্তা করছো? একটু। ভয় পাচ্ছো? না, তবে বুঝতে চেষ্টা করছি। এটা স্বাভাবিক। যাই হোক, আগামীকাল সকালে অফিসে এসে সরাসরি আমার কেবিনে এসো, নতুন দায়িত্ব নিয়ে কথা বলবো। ঠিক আছে ম্যাডাম। রাত তখন প্রায় 11টা। আব্দুল দরজা খুলে ঘরে ঢুকতেই মা সামনে এসে দাঁড়ালেন। এত রাত হলো, ফোনও ধরিস না, কোথায় ছিলি? অফিসের কাজে বেরিয়েছিলাম মা, ফোন সাইলেন্ট ছিল, খেয়াল করিনি। অফিসের কাজ মানে? নতুন নতুন অফিসে ঢুকেই এত দেরি করা শুরু করলি? না মা, বিশেষ একটা মিটিং ছিল। ভালো করে খেয়েছিস তো? হ্যাঁ, খেয়ে এসেছি। আচ্ছা ঠিক আছে, তাড়াতাড়ি ঘুমিয়ে পড়, সকালে আবার অফিসে যেতে হবে। আব্দুল মাথা নেড়ে ঘরে ঢুকে গেল। তবে আজ রাতে ঘুমানো তার জন্য সহজ হবে না। মাথার মধ্যে হাজারটা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। পরের দিন অফিসে। সকালবেলা অফিসে গিয়ে আব্দুল একবার নিজের ডেস্কে গিয়ে বসলো, কিন্তু মনোযোগ দিতে পারছিল না। কিছুক্ষণ পর প্রিয়াঙ্কা ম্যাডামের কেবিনে যাওয়ার জন্য উঠে দাঁড়ালো। আরে কই যাচ্ছিস? ম্যাডামের কেবিনে। আজকাল তো খুব ম্যাডামের কেবিনে ডাক পড়ছে তোর। তেমন কিছু না। আব্দুল কেবিনের দরজায় নক করলো। ভেতর থেকে প্রিয়াঙ্কা ম্যাডামের গম্ভীর গলা ভেসে এলো। চলে আসো আব্দুল। ভেতরে ঢুকে আব্দুল তাকিয়ে দেখলো আজ ম্যাডামের মুখটা বেশ সিরিয়াস। বসো আব্দুল। জি ম্যাডাম। তুমি কি সত্যি নতুন কিছু শিখতে আগ্রহী? আমি চেষ্টা করব ম্যাডাম। ভালো, তাহলে আজ থেকে তুমি আমার সরাসরি পর্যবেক্ষণে থাকবে। তোমাকে অফিস ম্যানেজমেন্টের কিছু গুরুত্বপূর্ণ দায়িত্ব শিখতে হবে। মানে? আজকের পর থেকে তুমি শুধু সাধারণ অফিসে কাজ করবে না, বরং অফিসের গুরুত্বপূর্ণ ক্লায়েন্টদের সাথেও যুক্ত হবে। আমি চাই তুমি শেখো কিভাবে বড় বড় প্রজেক্ট ম্যানেজ করতে হয়। এটা কি আমার জন্য বেশি কঠিন হয়ে যাবে না? কঠিন না হলে শেখার মানে থাকে না আব্দুল। তুমি কি প্রস্তুত? জি ম্যাডাম, আমি প্রস্তুত। ভালো, তাহলে আজ থেকে শুরু করো। আব্দুলের অফিসের নতুন দায়িত্ব শুরু হয়েছে। প্রিয়াঙ্কা ম্যাডামের সরাসরি পর্যবেক্ষণে কাজ করার সুযোগ যেমন চ্যালেঞ্জিং, তেমনই উত্তেজনাকর। কিন্তু এটা শুধুই একটা অফিসিয়াল কাজ, নাকি এর মধ্যে অন্য কোনো সম্পর্ক গড়ে উঠছে, সেটা হয়তো এখনো বোঝা যাচ্ছে না। সকালের অফিস মিটিংয়ে আব্দুল, আজ তোমাকে আমার সাথে একটা গুরুত্বপূর্ণ মিটিংয়ে যেতে হবে। কিন্তু ম্যাডাম, আমি কি এই ধরনের মিটিং হ্যান্ডেল করার জন্য যথেষ্ট প্রস্তুত? তুমি কি প্রস্তুত নও? না মানে আমি চেষ্টা করব ম্যাডাম। আমি চেষ্টা শুনতে চাই না, আমি আত্মবিশ্বাস দেখতে চাই। ঠিক আছে, আমি প্রস্তুত। প্রিয়াঙ্কার কথাগুলো আব্দুলের মধ্যে নতুন এক আত্মবিশ্বাস তৈরি করলো। সে বুঝতে পারল তার সামনের পথ সহজ নয়, কিন্তু সে পিছু হাঁটতে চায় না। মিটিংয়ে যাওয়ার পথে গাড়িতে বসে আব্দুল জানালার বাইরে তাকিয়েছিল। প্রিয়াঙ্কা ম্যাডাম পাশে বসে আছেন, কিন্তু আজ তার চোখে এক অন্যরকম কঠোরতা। আব্দুল, তুমি জানো এই মিটিং আমাদের কোম্পানির জন্য কতটা গুরুত্বপূর্ণ? জি ম্যাডাম। ভুল করো না, যদি এই প্রজেক্ট আমরা পেয়ে যাই তাহলে কোম্পানির উন্নতি অনেক দূর এগিয়ে যাবে। আমি বুঝতে পারছি ম্যাডাম, আমি আমার সেরাটা দেব।
আব্দুলের কণ্ঠে দৃঢ়তা ছিল, কিন্তু মনের ভেতর একরকম অজানা চাপা উত্তেজনা কাজ করছিল। মিটিং শেষ হতে প্রায় 2 ঘন্টা লেগে গেল। আব্দুল তার ভূমিকা যথেষ্ট ভালোভাবে পালন করেছে। প্রিয়াঙ্কা ম্যাডাম পুরো সময়টা গম্ভীর মুখে সবকিছু পর্যবেক্ষণ করছিলেন। গাড়িতে ফেরার পথে, ম্যাডাম আমি কেমন করলাম? মোটামুটি করেছো। মানে? মানে তুমি আরো ভালো করতে পারতে, কিন্তু প্রথমবারের জন্য খারাপ না। তাহলে আমি পাস করলাম? পরীক্ষাটা এখনো শেষ হয়নি আব্দুল। আব্দুল বুঝতে পারল তার সামনে এখনো অনেক কিছু শেখার বাকি। কিন্তু প্রিয়াঙ্কা ম্যাডামের প্রতি তার যে অদৃশ্য আকর্ষণ কাজ করছে, সেটা কি কেবল অফিসের দায়িত্বের জন্য, নাকি এর পেছনে অন্য কোনো কারণ লুকিয়ে আছে? প্রিয়াঙ্কা ম্যাডামের কথায় আব্দুল যেন কিছুক্ষণের জন্য স্থির হয়ে গেল। বুঝতে হবে না, অনুভব করো। এই কথাটা মাথার মধ্যে বারবার বাজছিল। প্রিয়াঙ্কার গভীর দৃষ্টি, তার কণ্ঠের উষ্ণতা সবকিছু মিলিয়ে একটা অদ্ভুত পরিবেশ তৈরি করেছিল। ম্যাডাম আপনার এই কথার মানে? বোঝার জন্য এত প্রশ্ন করতে হয় না আব্দুল। কিছু কিছু অনুভূতি প্রশ্নের উত্তর ছাড়াই অনুভব করা যায়। প্রিয়াঙ্কা ধীর পায়ে তার কেবিনের দিকে চলে গেল, কিন্তু আব্দুলের মন পড়ে রইল সেখানেই। তার বুকের ভেতর ধুকপুকানি বাড়ছিল। এ কি শুধুই অফিসের বস আর কর্মচারীর সম্পর্ক, নাকি এর মধ্যে অন্য কিছু লুকিয়ে আছে? অফিস শেষ হলে আব্দুল কিছুটা অন্যমনস্ক হয়ে বাড়ির দিকে হাঁটছিল। মাথার মধ্যে কেবলই প্রিয়াঙ্কা ম্যাডামের কথাগুলো ঘুরপাক খাচ্ছিল। হঠাৎ ফোন বেজে উঠল। কিরে, তুই এখনো আসলি না? বাবা কেন? ভালো, তাড়াতাড়ি আয়, তোর বাবা তোদের জন্য অপেক্ষা করছে। ঠিক আছে মা, আসছি। বাড়ির সবাই মিলে আজ একসাথে রাতের খাবার খাবো। অনেকদিন তো সবাই একসাথে বসে গল্প করা হয়নি। ঠিক আছে মা। আব্দুল ফোন রেখে দ্রুত বাড়ির দিকে রওনা দিল। আব্দুল বাসায় ঢুকতেই তার মা দরজা খুলে দিলেন। বাবা, বড় ভাই আর ভাবি সবাই বসে আছে ডাইনিং টেবিলে। যা, হাত মুখ ধুয়ে আয়। হ্যাঁ, আর সেই অফিসারের জন্য আজ তার পছন্দের খাবার রান্না হয়েছে। ভালো, নতুন কিছু কাজ শিখছি। তোকে সারপ্রাইজ দিতে চেয়েছিলাম, কিন্তু এরা সব বলে দিল। আব্দুল পরিবারের সাথে বসে রাতের খাবার খেলো। অনেকদিন পর সে এমন নির্ভার মুহূর্ত কাটাচ্ছে, কিন্তু মনের এক কোণায় এখনো প্রিয়াঙ্কা ম্যাডামের কথাগুলো বাজছিল। রাতের ফোন কল। রাত 11টা। আব্দুল বারান্দায় বসে চাঁদের দিকে তাকিয়েছিল। এমন সময় মোবাইলে একটা মেসেজ এলো। ঘুমিয়েছো আব্দুল? না ম্যাডাম। ম্যাডাম না, শুধু প্রিয়াঙ্কা বলো। মানে? আমরা কি শুধু অফিস কলিগ আব্দুল? আব্দুলের হাত ঠান্ডা হয়ে গেল। সে কি ভুল পড়ছে, নাকি সত্যি প্রিয়াঙ্কা ম্যাডাম? আমি বুঝতে পারছি না। তুমি কি অনুভব করতে পারছো কি? যা আমি অনুভব করছি? আব্দুলের বুকের ধুকধুকানি বেড়ে গেল। এটা কি সত্যি বাস্তব, নাকি সে কল্পনা করছে? আব্দুল ফোনের স্ক্রিনের দিকে তাকিয়েছিল। তার হৃদস্পন্দন বেড়ে গেছে। প্রিয়াঙ্কা ম্যাডামের এই কথার মানে কি? তিনি কি সত্যি এমন কিছু অনুভব করেন, নাকি এটা নিছকই এক ধরনের খেলা? আব্দুল ধীরে ধীরে উত্তর টাইপ করল। আপনার কথার মানে আমি বুঝতে পারছি না। আমার কথার মানে সত্যিই বুঝতে পারছো না, নাকি বুঝতে চাইছো না? আমি নিশ্চিত না। তাহলে সময় দাও নিজেকে বোঝার জন্য। অনুভব করো আব্দুল, আমি অপেক্ষা করব। মেসেজটা পড়েই আব্দুল থমকে গেল। প্রিয়াঙ্কা ম্যাডাম তার জন্য অপেক্ষা করবেন, কিন্তু কেন? অফিসের বস তো কখনো কর্মচারীর জন্য অপেক্ষা করে না। তাহলে এটা কি সত্যি কল্পনা নাকি? আব্দুল কিছুক্ষণ ফোনের স্ক্রিনের দিকে তাকিয়ে থাকলো, কিন্তু আর কোনো মেসেজ এলো না। সে এক গভীর নিঃশ্বাস ফেলে মোবাইলটা পাশে রেখে শুয়ে পড়ল, কিন্তু ঘুম এলো না। চোখ বন্ধ করলেই শুধু প্রিয়াঙ্কা ম্যাডামের হাসি মুখটা সামনে ভেসে উঠছিল। পরের দিন সকাল সকালে আব্দুলের ঘুম ভাঙল মায়ের ডাকে। এই আব্দুল, ওঠ, অফিসে দেরি হয়ে যাবে। আব্দুল চোখ কসলাতে কসলাতে বলল, উঠছি মা। রাতে ঠিক মতো ঘুমাসনি তাই না? চেহারা দেখে তো ক্লান্ত লাগছে। ঘুমাবো কিভাবে? মাথার মধ্যে শুধু একটাই প্রশ্ন ঘুরছে। সে চুপচাপ নাস্তা শেষ করে অফিসের জন্য বেরিয়ে পড়ল। অফিসে
আব্দুল অফিসে গিয়ে নিজের ডেস্কে বসলো, কিন্তু মনটা স্থির করতে পারছিল না। বারবার কেবিনের দিকে তাকাচ্ছিল যেখানে প্রিয়াঙ্কা বসে আছে। ঠিক তখনই একটা ইমেল এলো। পেরো প্রিয়াঙ্কা ম্যাডাম, বিষয় মিট মি নাও। আব্দুল বুকের মধ্যে একটা ধাক্কা অনুভব করলো। সে ধীরে ধীরে উঠে দাঁড়ালো এবং কেবিনের দরজায় নক করলো। ভেতরে আসো আব্দুল। আব্দুল কেবিনে ঢুকতেই প্রিয়াঙ্কা তাকে গভীরভাবে দেখল। তার চোখে এক ধরনের নরম অনুভূতি লুকিয়েছিল। কেমন আছো আব্দুল? ভালো, কিন্তু আপনি সকালে আমাকে ডাকলেন? কাল রাতে মেসেজের উত্তর দাওনি কেন? আমি জানি না কি বলবো। তাহলে চুপ করে থাকো, আমি যা বলছি শোনো। জি ম্যাডাম। আব্দুল, তুমি জানো সম্পর্ক শুধু অফিসের নিয়মের মধ্যে সীমাবদ্ধ থাকতে পারে না। কিছু অনুভূতি নিয়ম মানে না। মানে আমি জানি তুমি এখনো দ্বিধায় আছো, কিন্তু আমি তোমাকে সময় দেব। যতটা সময় লাগে তুমি নিতে পারো। আব্দুল পুরোপুরি স্তব্ধ হয়ে গেল। প্রিয়াঙ্কা ম্যাডাম সত্যিই কি বাড়িতে? আব্দুল অফিস থেকে বাড়ি ফিরে এলেও মনটা যেন শান্ত হচ্ছিল না। সে বারান্দায় দাঁড়িয়ে আকাশের দিকে তাকিয়েছিল। ঠিক তখনই ফোন বেজে উঠল। আজ কেমন আছো আব্দুল? আপনার এই প্রশ্নের উত্তর আমি বারবার দেই, তবুও শুনতে ভালো লাগে আমার। আপনার কি কোনো কাজ ছিল? হ্যাঁ, আমি চাই তুমি আগামীকাল সন্ধ্যায় আমার সাথে ডিনারে যাও। ডিনার? হুম। কিন্তু এটা কি অফিসিয়াল? না, এটা ব্যক্তিগত। ব্যক্তিগত? ব্যক্তিগত। তুমি আসবে তো আব্দুল? আমি চেষ্টা করব। ভালো, অপেক্ষা করব আব্দুল। আব্দুল ফোন রেখে দিল, কিন্তু বুকের মধ্যে উত্তেজনা আর নার্ভাসনেস একসঙ্গে কাজ করছিল। এ কি সত্যি বাস্তব নাকি কোনো স্বপ্ন? আমি চাই তুমি আগামীকাল সন্ধ্যায় আমার সাথে ডিনারে যাও। আব্দুল বারান্দায় দাঁড়িয়ে আকাশের দিকে তাকালো। হালকা ঠান্ডা বাতাস বইছিল, কিন্তু তার শরীর যেন ভেতর থেকে গরম হয়ে উঠছিল। এটা কি সত্যি বাস্তব নাকি কোনো ভুল বোঝাবুঝি? একজন বস কখনো কি কর্মচারীকে ব্যক্তিগত ডিনারের জন্য আমন্ত্রণ জানায়? কিন্তু প্রিয়াঙ্কা ম্যাডাম তো সাধারণ কেউ নন। তিনি সবসময় অন্যরকম। তাই হয়তো আব্দুল মাথা ঝাঁকিয়ে নিজের চিন্তাগুলো সরিয়ে দিতে চাইল। পরের দিন অফিসে আব্দুল অফিসে ঢুকতেই রাশেদ আর ত্রিনা ওকে ঘিরে ধরল। বাহ, আজকে কি ব্যাপার মশাই? সকাল থেকে এমন ফ্রেশ ফ্রেশ লাগছে কেন? মনে হচ্ছে কোনো কিছু বিশেষ ঘটেছে, তাই না? না তো, তোমরা এসব কি বলছো? সকাল থেকে এমন ফ্রেশ লাগছে কেন? তোমরা বেশি কথা বলো। ভালোই বোঝা যাচ্ছে যে কিছু একটা হয়েছে। আব্দুল কিছু না বলে দ্রুত নিজের ডেস্কে চলে গেল, কিন্তু তার চোখ বারবার প্রিয়াঙ্কা ম্যাডামের কেবিনের দিকে চলে যাচ্ছিল। আজ তিনি তাকে ডাকবেন কিনা সে জানে না। ঠিক তখনই ডেস্কে একটা ছোট্ট নোট পেল। সন্ধ্যা 8টায় ঠিক সময়ে এসো আব্দুল। আব্দুল নোটটা পড়েই চমকে উঠল। এটা কি প্রিয়াঙ্কা ম্যাডাম পাঠিয়েছেন সন্ধ্যায়? আব্দুল বারবার আয়নার সামনে দাঁড়িয়ে নিজের চেহারা দেখছিল। কি পরবে বুঝতে পারছিল না। সাধারণত শার্ট প্যান্ট নাকি কিছু একটু ফর্মাল। তারপর মনে হলো এটা কি কোনো অফিসিয়াল মিটিং নাকি? মনে হতে বুকের মধ্যে ধুকপুকানি বেড়ে গেল। অবশেষে একটা নীল শার্ট আর কালো প্যান্ট পরে বেরিয়ে পড়ল। আব্দুল নির্দিষ্ট ঠিকানায় পৌঁছতেই দেখল রেস্টুরেন্টটা বেশ অভিজাত। সাধারণত সে এমন জায়গায় আসে না। একটু ইতস্তত করছিল। ঠিক তখনই পরিচিত একটা গলা শুনল। তুমি ঠিক সময়ে এসেছো আব্দুল, খুব ভালো লাগছে আমার। আব্দুল ঘুরে তাকিয়ে হতবাক হয়ে গেল। প্রিয়াঙ্কা ম্যাডাম আজ অফিসের মতো গম্ভীর নয়, বরং একদম অন্যরকম লাগছিল। একটা কালো শাড়ি পরেছেন, চুল খোলা, ঠোঁটে হালকা হাসি। তিনি এত সুন্দর? প্রিয়াঙ্কা সামনে এগিয়ে এলেন। এসো বসো। আব্দুল আস্তে করে বসে পড়ল, কিন্তু চোখ কিছুতেই সরাতে পারছিল না। কি হলো, অবাক লাগছে? না মানে হ্যাঁ, মানে আপনি তো সবসময় কড়া থাকেন, আজ? সবসময় কি করা থাকা যায়? আব্দুল একটু চুপ হয়ে গেল। খাবারের অর্ডার করা হলো, কিন্তু তার মনোযোগ খাবারে নয়, প্রিয়াঙ্কার কথাই ছিল। আপনি আমাকে হঠাৎ এখানে ডেকেছেন কেন? হঠাৎ না, অনেকদিন ধরেই ভাবছিলাম। মানে? তুমি কি জানো আমি সবসময় ব্যস্ত থাকি, কঠোর থাকি, কিন্তু তার পেছনে একটা কারণ আছে। কি কারণ?
আমি নিজেকে দুর্বল হতে দিই না, কারণ দুর্বলতা অনেক সমস্যার সৃষ্টি করে। আপনি কি আমাকে আপনার দুর্বলতা বলছেন? প্রিয়াঙ্কা কিছু বললেন না, শুধু আব্দুলের দিকে তাকিয়ে থাকলেন। সেই চোখের গভীরতা দেখে আব্দুলের বুক কাঁপতে লাগলো। তুমি বলো, আমি কি দুর্বল হচ্ছি? আমি আমি জানি না। বুঝতে হবে না, অনুভব করো। আব্দুলের বুকের মধ্যে শিহরণ খেলে গেল। আজকের রাতটা সত্যি অন্যরকম। আব্দুলের বুকের মধ্যে ধুকপুকানি বাড়ছিল। এই মুহূর্তটা যেন স্বপ্নের মতো লাগছে। প্রিয়াঙ্কা ম্যাডামের চোখের গভীরতা, তার কণ্ঠের কোমলতা, সবকিছুই আব্দুলকে অদ্ভুতভাবে টানছে। আব্দুল বুঝতে পারছে এটা শুধু এক সাধারণ ডিনার নয়, এর পেছনে কোনো না কোনো গভীর অর্থ লুকিয়ে আছে। আমি আমি কিছু বুঝতে পারছি না ম্যাডাম। আমি বলেছি না, বুঝতে হবে না, শুধু অনুভব করো। আব্দুল চুপ করে গেল। তার মনে হাজারটা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, কিন্তু এখন কোনো প্রশ্নের উত্তর চাওয়াটা ঠিক হবে কিনা সেটাও বুঝতে পারছে না। ওয়েটার এসে খাবার রেখে গেল, কিন্তু খাবারের দিকে কারো মনোযোগ নেই। তুমি কি জানো আব্দুল, আমাদের জীবনে কিছু মুহূর্ত আসে যেগুলো সব কিছু বদলে দিতে পারে। মানে আজকের রাতটা আমাদের জন্য তেমনই এক মুহূর্ত। আমাদের জন্য? প্রিয়াঙ্কা কিছু বললেন না, শুধু একটা গভীর দৃষ্টি দিয়ে আব্দুলের চোখের দিকে তাকালেন। রাত বাড়তে থাকে। ডিনার শেষে রেস্টুরেন্টের বাইরে এসে দাঁড়ালো দুজন। রাতের বাতাস হালকা ঠান্ডা, রাস্তাগুলো তুলনামূলক ফাঁকা। চলো একটু হাঁটি। আব্দুল অবাক হলেও কিছু বলল না। দুজন ধীরে ধীরে রাস্তার পাশে হাঁটতে লাগলো। কিছুক্ষণ চুপচাপ থাকার পর প্রিয়াঙ্কা আচমকা বললেন, তুমি কি জানো আব্দুল, ভালোবাসা কি? মানে? আমি জানি না। আমি জানি, ভালোবাসা মানে হলো কাউকে নিজের হৃদয়ের খুব কাছে টেনে নেওয়া, এমন ভাবে যে সে ছাড়া সব কিছু অর্থহীন মনে হয়। আপনি আপনি কেন এসব বলছেন আমাকে? কারণ আমি আজ সত্যি বলার মতো মুডে আছি। সত্যি মানে? আমি সবসময় এতটা কঠিন মানুষ হিসেবে নিজেকে গড়ে তুলেছি, তাই না? হ্যাঁ, আপনি সবসময় শক্ত আর আত্মবিশ্বাসী। কিন্তু শক্ত মানুষেরও দুর্বলতা থাকে আব্দুল। আব্দুল স্তব্ধ হয়ে গেল। প্রিয়াঙ্কা কি আজ নিজের কোনো দুর্বল দিক তার সামনে প্রকাশ করতে যাচ্ছেন? আপনার দুর্বলতা কি? আমার দুর্বলতা তুমি আব্দুল। আব্দুলের পা যেন মাটিতে আটকে গেল, শরীর হালকা কেঁপে উঠল। আমি? হ্যাঁ তুমি। কয়েক সেকেন্ড কোনো শব্দ হলো না। রাস্তায় গাড়িগুলো হালকা শব্দ ছাড়া চারিপাশটা একদম নিশ্চুপ। আমি কিছু বুঝতে পারছি না। আমি বলেছি না বুঝতে হবে না, অনুভব করো। আব্দুলের মনে হলো বুকের ভেতর কিছু একটা বিস্ফোরণ ঘটছে। এই মুহূর্তটা কি সত্যিই বাস্তব নাকি কোনো স্বপ্ন? গাড়ির মধ্যে প্রিয়াঙ্কা আব্দুলকে নিয়ে নিজের গাড়িতে উঠলেন। পুরো রাস্তায় কেউ কোনো কথা বলল না। আব্দুল জানে কিছু একটা বদলে গেছে। গাড়ি তার বাসার সামনে এসে থামল। আজকের রাতটা মনে রাখবে আব্দুল? হ্যাঁ। ভালো, তাহলে ঘুমানোর আগে একটু ভাববে এটা স্বপ্ন ছিল নাকি বাস্তব। প্রিয়াঙ্কা আর কিছু না বলে গাড়ির কাজ তুলে দিলেন। আব্দুল এক পলক তার দিকে তাকিয়ে দরজা খুলে বেরিয়ে এলো। গাড়ি ধীরে ধীরে অন্ধকারে মিলিয়ে গেল, আর আব্দুল দাঁড়িয়ে রইল। তার মাথার মধ্যে শুধু একটাই কথা বাজছিল। আব্দুল দরজার সামনে দাঁড়িয়ে আছে, কিন্তু তার মন যেন কোথাও হারিয়ে গেছে। প্রিয়াঙ্কা কি সত্যি বলেছিলেন যে সে তার প্রতি দুর্বল, নাকি এটা কেবল এক মুহূর্তের আবেগ? আব্দুলের মনে হাজারটা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। একদিকে তার হৃদয়ের অজানা এক উত্তেজনা, অন্যদিকে ভয়, যদি এটা শুধুই একটা খেলা হয়। সে ধীরে ধীরে দরজা খুলে ঘরে ঢুকলো। রাত অনেক হয়ে গেছে, কিন্তু ঘুম আসছে না। আব্দুল ঘরে পায়চারি করছে আর ভাবতেছে। কেন জানি মনে হচ্ছে কিছু একটা বদলে গেছে। প্রিয়াঙ্কার কথাগুলো বারবার মাথার মধ্যে বাজছে। আব্দুল বিছানায় বসে আছে, ছাদের দিকে তাকিয়ে আছে এক দৃষ্টিতে। তার মনের ভেতর চলতে থাকা অস্থিরতা যেন তাকে শান্ত থাকতে দিচ্ছে না। সে মোবাইল হাতে নিয়ে প্রিয়াঙ্কার নাম্বার দেখতে লাগলো। কল করবে নাকি একটা মেসেজ দেবে, কিন্তু কি বলবে? ঠিক তখনই দরজায় ঠক ঠক শব্দ হলো। এত রাতে কে? সে দরজা খুলে দেখলো তার মা দাঁড়িয়ে আছেন। এখনো ঘুমাসনি? শরীর ঠিক আছে? না মা, ঠিক আছি, একটু ঘুম আসছে না। চিন্তা করছিস কেন? অফিসের কোনো চাপ?
হুম, অফিসেরই চাপ। আব্দুল নিজের অস্থিরতা লুকানোর চেষ্টা করল। আব্দুলের মা আব্দুলের মাথায় হাত রেখে বলল, জীবনের সব কিছু সহজে বোঝা যায় না বাবা, কিছু জিনিস অনুভব করতে হয়। আব্দুল হতবাক হয়ে গেল। মাও যেন একই কথা বললেন যা কিছুক্ষণ আগেই প্রিয়াঙ্কা বলেছিলেন। সে হালকা হাসল। তাই তো, মা মা চলে যাওয়ার পরও তার কথাগুলো মনে বাজতে লাগলো। অফিসে পরদিন সকাল থেকে আব্দুল অদ্ভুত একটা অনুভূতির মধ্যে আছে। প্রিয়াঙ্কা আজ অফিসে আসবে তো। সে ডেস্কে বসে ফাইল দেখার ভান করছিল, কিন্তু মন পড়েছিল দরজার দিকে। ঠিক তখনই প্রিয়াঙ্কা অফিসে ঢুকলেন। সবাই যথারীতি তাকে দেখে ভয় মিশ্রিত সম্মান দেখালো, কিন্তু আজ প্রিয়াঙ্কা মুখে এক অদ্ভুত প্রশান্তির ছাপ। আব্দুলের চোখ তার দিকে ছিল। প্রিয়াঙ্কা একবার তার দিকে তাকালেন, এক পলক চেয়ে থাকলেন, তারপর নিজের কেবিনে চলে গেলেন। আব্দুলের কেবল মনে হলো তার চোখের ভাষায় লুকানো ছিল কাল রাতের কথা। আব্দুল কফির মগ হাতে বসে আছে। হঠাৎ মেসেজ এলো, লাঞ্চ শেষে আমার কেবিনে আসবে। আব্দুলের বুক ধক করে উঠল। কিছুক্ষণ পর সে দরজা ঠেলে ভেতরে ঢুকলো। প্রিয়াঙ্কা জানালার পাশে দাঁড়িয়ে বাইরে তাকিয়ে আছেন। আপনি আমাকে ডাকলেন? দরজা লাগিয়ে দাও। আব্দুল কিছু না বলে দরজা বন্ধ করল। কাল রাতে ঘুম হয়েছিল? না, খুব একটা না। কেন, বেশি ভেবেছো? হ্যাঁ, ভেবেছি। আপনি কি সত্যি বলেছিলেন? তুমি কি ভাবছো? আমি জানি না। সত্যিই জানো না? আব্দুল কিছু বলতে যাচ্ছিল, কিন্তু প্রিয়াঙ্কা হঠাৎ একদম কাছে এসে দাঁড়ালেন। তার পারফিউমের মিষ্টি গন্ধে আব্দুলের বুক ধক করে উঠল। তুমি কি জানো আব্দুল, আমি কেন তোমার সঙ্গে এত সময় কাটাই? কেন? কারণ তোমাকে আমার ভালো লাগে। আব্দুল যেন নিজের কানকে বিশ্বাস করতে পারছে না। আপনি মজা করছেন না তো? তুমি কি আমার চোখে মজা দেখতে পাচ্ছ? আব্দুল চুপ করে গেল। তুমি কি কিছু অনুভব করো আব্দুল? আব্দুল কি বলবে বুঝতে পারছিল না। তার মনে হচ্ছিল তার পুরো পৃথিবী বদলে যাচ্ছে। প্রিয়াঙ্কা হালকা হাসলেন, হাত বাড়িয়ে আব্দুলের কলারটা ঠিক করে দিলেন। বুঝতে হবে না, অনুভব করো। আব্দুল এবার চোখ বন্ধ করল। হ্যাঁ, সে অনুভব করছে। আব্দুল চোখ বন্ধ করেছিল, কিন্তু তার হৃদয়ের স্পন্দন যেন দ্বিগুণ গতিতে চলছে। প্রিয়াঙ্কা যা বললেন তা কি সত্যিই বাস্তব? সে কি স্বপ্ন দেখছে? প্রিয়াঙ্কার কণ্ঠ এখনও তার কানে বাজছে। বুঝতে হবে না, অনুভব করো। আব্দুল ধীরে ধীরে চোখ খুলল। প্রিয়াঙ্কা তখনও তার সামনে দাঁড়িয়ে গভীর দৃষ্টিতে তাকিয়ে আছে। আপনি কি সত্যি? সত্যি কি? আপনার কথাগুলো। তুমি কি অনুভব করছো আব্দুল? আব্দুল চুপ। তার মনের মধ্যে যেন ঝড় বয়ে যাচ্ছে। সে বুঝতে পারছে প্রিয়াঙ্কার কথার অর্থ, কিন্তু এটা কি সত্যি নাকি শুধু এক মুহূর্তের আবেগ? প্রিয়াঙ্কা ধীরে ধীরে হাত বাড়িয়ে দিলেন। আব্দুলের শার্টের কলারটা আরেকটু ঠিক করলেন, তারপর নরম স্বরে বললেন, তোমার এই অস্থিরতা আমি বুঝতে পারছি আব্দুল। আপনি সব বুঝতে পারেন? তোমার চোখ, তোমার অভিব্যক্তি, তোমার নাড়াচাড়া সব কিছু বলে দেয় তুমি কি অনুভব করছো। আপনি সত্যি কি আমাকে নিয়ে ভাবেন? তোমার কি মনে হয়? আব্দুল এবার সত্যি চুপ হয়ে গেল। সে কিছু বুঝে ওঠার আগেই প্রিয়াঙ্কা একদম তার সামনে এসে দাঁড়ালেন। তার পারফিউমের মিষ্টি গন্ধে আব্দুলের শ্বাস নিতে কষ্ট হচ্ছিল। প্রিয়াঙ্কা ধীরে ধীরে সামনে ঝুঁকে এলেন। তার চোখে ছিল অদ্ভুত এক আকর্ষণ। তোমার চোখের ভাষা আমি পড়তে পারি আব্দুল। আপনি কি? হ্যাঁ আব্দুল, আমি অনুভব করি। আব্দুলের হৃদস্পন্দন বেড়ে গেল। এটাই কি সত্যি? এটাই কি ভালোবাসার অনুভূতি? তারপর প্রিয়াঙ্কা ধীরে ধীরে হাত বাড়িয়ে আব্দুলের হাত ধরলেন। আব্দুল যেন মুহূর্তের জন্য নিথর হয়ে গেল। তার সমস্ত অনুভূতি যেন আটকে গেল এই ছোট্ট স্পর্শে। এবার বলো, তুমি কি অনুভব করছো? আমি বুঝতে পারছি না। বুঝতে হবে না, অনুভব করো। আব্দুল এবার চোখ বন্ধ করল। হ্যাঁ, সে অনুভব করছে। তার বুকের মধ্যে অদ্ভুত একটা শিহরণ খেলে যাচ্ছে। তার শ্বাস ভারী হয়ে আসে। এটা কি সত্যিই ভালোবাসা নাকি অন্য কিছু? সে জানে না, কিন্তু সে অনুভব করছে। আব্দুল চোখ বন্ধ করে রেখেছে, কিন্তু তার হৃদয়ের স্পন্দন থামছে না। প্রিয়াঙ্কা হাতের স্পর্শ এখনও তার হাতের তালুতে অনুভব করছে।
এই মুহূর্তে যেন কল্পনার থেকেও বেশি কিছু, বাস্তবে থেকেও গভীর। আব্দুল, তুমি তো অনুভব করছো, তাই না? আমি জানি না। তাহলে এখনো চোখ বন্ধ করে আছো কেন? আব্দুল ধীরে ধীরে চোখ খুলল। সামনে প্রিয়াঙ্কা, আগের মতোই, কিন্তু তার দৃষ্টি আজ অন্যরকম, যেন তার চোখের ভেতর একটা গভীর টান লুকিয়ে আছে। আপনি এভাবে আমার দিকে তাকিয়ে আছেন কেন? তোমার চোখের ভেতর আমি নিজেকে খুঁজছি আব্দুল। আব্দুল চুপ করে গেল। এই কথার অর্থ সে বুঝতে পারছে, কিন্তু কি উত্তর দেবে তা জানে না। প্রিয়াঙ্কা একটু এগিয়ে এলেন, একদম কাছে। আব্দুলের নিঃশ্বাসের সঙ্গে মিশে গেল প্রিয়াঙ্কার নিঃশ্বাস। তুমি কি সত্যি অনুভব করছো? হয়তো হ্যাঁ। আব্দুল তখনও তার হাত ধরে আছে। আব্দুল মনে মনে ভাবছিল, প্রিয়াঙ্কার এই পরিবর্তনটা হঠাৎ কেন? তিনি কি সত্যি তার প্রতি অনুভূতি প্রকাশ করছেন, নাকি এটা শুধুই এক মুহূর্তের দুর্বলতা? প্রিয়াঙ্কা একটু হাসলেন, তারপর হাতটা আলতো করে ছেড়ে দিলেন। বাড়ি যাও আব্দুল, আজকের রাতটা তোমার ভাবার জন্য থাক। আব্দুল যেন এই কথার জন্য প্রস্তুত ছিল না। সে মনে মনে আশা করছিল হয়তো প্রিয়াঙ্কা কিছু বলবেন, কিছু স্বীকার করবেন, কিন্তু তিনি শুধু বললেন, ভাবতে হবে। আব্দুল নিজের রুমে ঢুকেই দরজা বন্ধ করে দিল। মাথার মধ্যে এখনো প্রিয়াঙ্কার কথাগুলো বাজছে, তার হাতের তালুতে এখনো যেন প্রিয়াঙ্কার স্পর্শ টের পাচ্ছে। আমি কি সত্যি ওনাকে অনুভব করতে শুরু করেছি? সে জানালার পাশে গিয়ে দাঁড়ালো। রাত গভীর হয়ে গেছে, কিন্তু তার মাথার মধ্যে চিন্তার ঝড় থামছে না। হঠাৎ ফোন বেজে উঠল, স্ক্রিনে ভেসে উঠল প্রিয়াঙ্কা ম্যাডাম। আব্দুলের বুকের মধ্যে ধুকপুক শুরু হয়ে গেল। সে ধীরে ধীরে কল রিসিভ করলো। হ্যালো। ঘুমাওনি এখনো? আমার কি ঘুম আসবে? কেন, কি ভাবছো এত? আপনার কথাগুলো, আপনার আচরণ সব কিছু আমাকে ভাবিয়ে তুলছে। কি ভাবছো সেটা বলবে না? আমি বুঝতে পারছি না আপনি আমাকে কেন এতটা কাছাকাছি আসতে দিচ্ছেন। তোমার কি খারাপ লাগছে? না, কিন্তু এটা অদ্ভুত লাগছে। অদ্ভুত ভালো নাকি অদ্ভুত খারাপ? অদ্ভুত সুন্দর। ফোনের ওপাশ থেকে প্রিয়াঙ্কা একটু হাসলেন। তাহলে ভয় কিসে? আব্দুল চুপ হয়ে গেল। ভয় পেও না আব্দুল, কখনো কখনো জীবনের সুন্দর মুহূর্তগুলো অনুভব করাই ভালো। আব্দুল কোনো উত্তর দিল না। তার বুকের মধ্যে এক অদ্ভুত অনুভূতি কাজ করছিল। সে কি সত্যি প্রিয়াঙ্কার জন্য কিছু অনুভব করতে শুরু করেছে, নাকি এটা শুধুই একটা আবেগের খেলা? সে জানে না, শুধু জানে এই মুহূর্তগুলো সে ধরে রাখতে চায়। রাত গভীর, জানালার ওপাশে নরম চাঁদের আলো, কিন্তু আব্দুলের মাথার ভেতর ঝড় বইছে। সে বিছানায় শুয়ে আছে, চোখ বন্ধ, কিন্তু ঘুম আসে না। আমি আসলে কি চাই? প্রিয়াঙ্কার কথাগুলো বারবার তার মনে পড়ছে। ভয় পেও না আব্দুল, কখনো কখনো জীবনের সুন্দর মুহূর্তগুলো অনুভব করাই ভালো। সত্যি কি সে অনুভব করতে শুরু করেছে, নাকি এটা শুধুই মুহূর্তের মোহ? ফোনটা হাতে নিল। স্ক্রিনের উপরে এখনো প্রিয়াঙ্কার নাম উজ্জ্বল হয়ে আছে। কল লিস্টের উপরে থাকা এক নাম এখনো তার বুকের মধ্যে অদ্ভুত এক শিহরণ জাগায়। ফোন করব নাকি? কিন্তু আব্দুল আর ভাবতে পারল না। ফোনটা আবার বেজে উঠল। স্ক্রিনের উপরে সেই চেনা নাম, প্রিয়াঙ্কা ম্যাডাম। আব্দুল ধীরে ধীরে কল রিসিভ করলো। হ্যালো। ঘুমিয়ে পড়েছো? ঘুম আসছে না। আমারও ঘুম আসছে না। আপনারও না? মাঝে মাঝে কিছু মানুষ এমন হয় যাদের কথা ভাবলে ঘুম আসতে চায় না। আব্দুল চুপ হয়ে গেল। আব্দুল জানে প্রিয়াঙ্কা ইচ্ছে করে এমন কথাগুলো বলছে, কিন্তু কেন? আপনি কি আমাকে ইশারা দিচ্ছেন? তুমি কি বুঝতে পারছো? আমি বুঝতে চাইছি। তাহলে অনুভব করো আব্দুল। ফোনের ওপাশ থেকে প্রিয়াঙ্কার কণ্ঠটা যেন আরো গভীর শোনালো। আব্দুলের বুকের ধুকপুক বেড়ে গেল। সে বুঝতে পারছে কিছু একটা হচ্ছে তার ভেতরে। আপনার কি মনে হয় এটা ঠিক হচ্ছে? কেন ঠিক হবে না? আমি তো আপনার থেকে ছোট। এতদিন সেটা তোমার সমস্যা ছিল না, আজ হঠাৎ করে কেন? আব্দুল চুপ হয়ে গেল। প্রিয়াঙ্কা একদম সোজা প্রশ্ন করে দিল, যার উত্তর আব্দুল নিজেও জানে না। তার বুকের মধ্যে এক অদ্ভুত উষ্ণতা কাজ করছে, কিন্তু সে নিজের সাথে লড়াই করছে। আব্দুল, হুম। তোমার মনে হয় আমি ভুল করছি? আমি জানি না। প্রিয়াঙ্কা একটু চুপ করলো। কয়েক সেকেন্ড নীরবতা, কিন্তু সেই নীরবতা এত গভীর যে আব্দুল অনুভব করছিল
তার বুকের স্পন্দন শুনতে পারছিল। তুমি যদি চাও আমি আর এমন করব না। আব্দুল কিছু বলল না। সে জানে এটাই সুযোগ। সে চাইলে এখানেই থামিয়ে দিতে পারে। প্রিয়াঙ্কা তার থেকে দূরে চলে যাবে, সবকিছু আগের মতোই হয়ে যাবে। কিন্তু সে কি সেটা সত্যিই চায়? আপনি কি সত্যি চলে যাবেন? তুমি যদি চাও। আব্দুল চুপ হয়ে গেল। আব্দুলের মন বলছে সে এটা চায় না। সে চাইছে প্রিয়াঙ্কা থাকুক, কথা বলুক, এমনই থাকুক। কিন্তু সে নিজেও নিশ্চিন্ত নয় এটা ভালোবাসা কিনা, নাকি এটা শুধুই এক আবেগের খেলা। আব্দুল, হুম। তুমি কি চাও আমি থাকি? হ্যাঁ, আমি চাই। ফোনের ওপাশে নীরবতা। তারপর ধীরে ধীরে প্রিয়াঙ্কার শ্বাসের শব্দ পাওয়া গেল। ভালো। এই একটা কথার মধ্যেই যেন সবকিছু বলে দিল প্রিয়াঙ্কা। আব্দুল চোখ বন্ধ করল। আজ প্রথমবার তার মনে হলো কোনো একটা বাঁধন তৈরি হচ্ছে। আব্দুল চোখ বন্ধ করল। মনে হলো আজ একটা নতুন বাঁধনের শুরু হলো। সে জানে না এটা কতদূর গড়াবে, তবে এতটুকু বুঝতে পারছে প্রিয়াঙ্কার প্রতি তার অনুভূতিগুলো আর স্বাভাবিক নেই। এটা কি হচ্ছে আমার সঙ্গে? কি ভাবছো? না, কিছু না। প্রিয়াঙ্কা গভীরভাবে আব্দুলের চোখের দিকে তাকালো। সে চোখে একরকম আকর্ষণ ছিল যা আব্দুলকে অস্বস্তিতে ফেলে দিল। কিছু না মানে? সত্যি কিছু না। তুমি কি আমার কাছ থেকে দূরে যেতে চাও? না, একদম না। আব্দুলের উত্তরে যেন প্রশান্তি ছেয়ে গেল প্রিয়াঙ্কার মুখে। সে ধীরে ধীরে হাসলো, একদম হৃদয় ছুঁয়ে যাওয়া হাসি। তাহলে থেকো। এই দুই শব্দের মাঝে যেন একটা প্রতিশ্রুতি ছিল। আব্দুল অনুভব করল তার মন অজান্তেই এই বাঁধনের দিকে এগিয়ে যাচ্ছে। পরের দিন সকালে আব্দুল ঘুম থেকে উঠেই দেখল মোবাইলে প্রিয়াঙ্কার মেসেজ। আজ অফিসের পর সময় হবে? আবারও দেখা করতে চাচ্ছে? আব্দুলের ঠোঁটে অজান্তেই এক টুকরো হাসি ফুটে উঠল। সে দ্রুত রিপ্লাই দিল। হ্যাঁ, কোথায় দেখা করব? ওটা আমি ঠিক করব, তুমি শুধু তৈরি থেকো। আব্দুল মনে মনে ভাবল প্রিয়াঙ্কা আজ কি করতে চাচ্ছে, কেন বারবার এভাবে দেখা করতে চাচ্ছে। অফিস শেষে আব্দুল বেরিয়েই দেখল রাস্তার ওপারে প্রিয়াঙ্কা দাঁড়িয়ে আছে। আজকে একটু অন্যরকম লাগছে। সাধারণত গম্ভীর আর শক্ত মনের মানুষ বলে পরিচিত হলেও আজ তার চেহারায় এক অদ্ভুত প্রশান্তি। এত সুন্দর লাগছে কেন আজ? কি? না, কিছু না। চলো এক জায়গায় নিয়ে যাব। কোথায়? জানবে সময় হলে। আব্দুল আর কিছু না বলে তার পাশেই হাঁটতে শুরু করলো। রোমান্টিক সন্ধ্যা। কিছুক্ষণ পর তারা শহরের একটু নিরিবিলি জায়গায় চলে এলো। আব্দুল অবাক হয়ে দেখল একটা ছোট্ট রেস্টুরেন্ট যার ভেতরের পরিবেশ অসাধারণ। মৃদু আলো, সুন্দর সঙ্গীত আর একদম নিরিবিলি। এটা? এটা আমার প্রিয় জায়গার মধ্যে একটা। তুমি এভাবে কাউকে সময় দাও নাকি? না। আব্দুল চুপ করে গেল। তার বুকের ভিতর একটা শিহরণ খেলে গেল। তাহলে আমাকে দিচ্ছ কেন? বুঝতে হবে না, অনুভব করো। আব্দুলের বুকের মধ্যে আবার সেই অনুভূতি জেগে উঠল। একটা অদ্ভুত শিহরণ যা সে কখনো আগে অনুভব করেনি। তার শরীরের প্রতিটি রোমকূপ টান টান হয়ে উঠল, যেন কিছু একটা বদলে যাচ্ছে। এটা কি হচ্ছে আমার সাথে? কি ভাবছো? না, কিছু না। আব্দুল, তুমি কি জানো তুমি মিথ্যা বলতে পারো না? আব্দুল কোনো উত্তর দিল না। সে জানে প্রিয়াঙ্কা ঠিকই ধরে ফেলেছে। আব্দুল, আমি চাই তুমি অনুভব করো। কিসের অনুভূতি? যেটা তুমি এড়িয়ে যাচ্ছ। আব্দুলের স্পন্দন বেড়ে গেল। তার শরীরে যেন একটা শিহরণ খেলে গেল। কিছুক্ষণ কেউ কোনো কথা বলল না, শুধু দুজন দুজনের দিকে তাকিয়ে থাকলো। চারিপাশের শব্দ যেন মুছে মুছে গেছে। শুধু এক অদৃশ্য আকর্ষণ টানছে দুজনকে একে অপরের দিকে। এই জায়গাটা সত্যিই সুন্দর। তাই নাকি? তুমি কেন আমাকে এখানে নিয়ে এলে? কারণ আমি চাই তুমি আমার সঙ্গে কিছু মুহূর্ত কাটাও। আব্দুল স্তব্ধ হয়ে গেল। তার গলার কাছে কি যেন আটকে গেল। প্রিয়াঙ্কা, তুমি আমার কাছ থেকে দূরে যেতে পারবে? জানি না। প্রিয়াঙ্কা একটু হাসলো, যেন সে আব্দুলের মনের কথা বুঝে ফেলেছে। তাহলে থেকে যাও। কি বললে? তুমি যদি সত্যিই না জানো তবে অনুভব করো। আব্দুলের নিঃশ্বাস ভারী হয়ে গেল।
প্রিয়াঙ্কা ধীরে ধীরে আব্দুলের হাতের উপর হাত রাখে। কেমন লাগছে? আম্মা বোঝার দরকার নেই, শুধু অনুভব করো। আব্দুল কিছু বলার চেষ্টা করলো কিন্তু পারল না। তার শরীর অসাড় হয়ে আসে, বুকের ভিতর ঢিপ ঢিপ শব্দ হচ্ছে। প্রিয়াঙ্কা ধীরে ধীরে আব্দুলের দিকে ঝুঁকে। ভয় লাগছে? জানি না। আমিও জানি না। প্রিয়াঙ্কার ঠোঁটের কোণে এক চিলতে হাসি, চোখ দুটো রহস্যময়। আব্দুল অনুভব করলো তার পৃথিবী বদলে যাচ্ছে। আব্দুল কিছুক্ষণ স্থির হয়ে বসে রইল। তার মনের মধ্যে এক ধরনের অস্থিরতা তৈরি হয়েছে। প্রিয়াঙ্কার চোখের সেই রহস্যময় দৃষ্টি তাকে আরও কৌতূহলী করে তুলেছে। প্রিয়াঙ্কা, তুমি কি বলতে চাচ্ছ? প্রিয়াঙ্কা চোখ সরিয়ে আকাশের দিকে তাকিয়ে বলল, আমি নিজেই জানি না। তাহলে এই অনুভূতিটা কি? সেটা তোমারই বোঝার কথা। আব্দুলের মনে হচ্ছিল প্রিয়াঙ্কা ইচ্ছে করে ওকে বিভ্রান্ত করছে। সে কি কিছু আড়াল করছে, নাকি সে শুধু সময় নিতে চাইছে? প্রিয়াঙ্কা, তুমি সবসময় এমন রহস্য করো কেন? সব কিছু সহজে বলে দিলে তো মজা থাকলো না, তাই না? তুমি জানো, তোমার এই কথাগুলো আমাকে আরো ভাবাচ্ছে। ভাবো, আমি কিছু বলছি না। আব্দুলের চোখ প্রিয়াঙ্কার চোখে আটকে গেল। ওর চোখের ভেতর যেন এক অদ্ভুত গভীরতা আছে, যেখানে সে হারিয়ে যেতে চায়। কখনো কখনো মনে হয় তুমি আমায় ইচ্ছে করেই টেনে নিচ্ছ। আর তুমি কি সত্যিই বাধা দিচ্ছ? আব্দুল চুপ করে গেল। সত্যি কি সে বাধা দিচ্ছে? আব্দুল, হুম। তুমি কি সত্যিই আমাকে বুঝতে চাও? হ্যাঁ। প্রিয়াঙ্কা আব্দুলের হাতের উপর হাত রেখে। তাহলে অনুভব করো। আব্দুল অনুভব করলো তার শরীরের প্রতিটি স্নায়ু সজাগ হয়ে উঠেছে। প্রিয়াঙ্কা, কিছু বলবে না, শুধু অনুভব করবে। একটা নীরবতা নেমে এলো। শুধু স্পন্দনের শব্দ শুনতে পাচ্ছিল আব্দুল। চারপাশটা নিস্তব্ধ, বাতাসটা থমকে আছে যেন। আব্দুল শুধু অনুভব করছে। প্রিয়াঙ্কা, কিছু বলবে না বলেছিলাম, মনে নেই? তুমি আমার সাথে এমন কেন করো? কেমন? আব্দুল প্রিয়াঙ্কার চোখের দিকে গভীর দৃষ্টি মেলে। এমন যেন আমি তোমার কাছে হারিয়ে যাই। হারিয়ে যেতে খারাপ লাগছে? জানি না। আব্দুলের ভেতরে এক ধরনের অস্থিরতা কাজ করছে। ওর মনে হচ্ছে প্রিয়াঙ্কা ইচ্ছে করে ওকে এক অদ্ভুত আবেশে বেঁধে ফেলেছে। কিন্তু ও কি সত্যি বের হতে চায়? আব্দুল, বলো। জানো, আমি কখনো ভাবিনি কারো কাছে নিজেকে এতটা খুলে দেব। কিন্তু তুমি দিচ্ছ। হয়তো। প্রিয়াঙ্কা কি সত্যি কিছু বলতে চাইছে, নাকি সে আব্দুলের অনুভূতিগুলোকে পরীক্ষা করছে? আব্দুল প্রিয়াঙ্কার হাতটা আলতো করে ধরে। প্রিয়াঙ্কা, হুম। আমি বুঝতে পারছি। কি বুঝতে পারছো? তুমি আমাকে চাইছো যেমনটা আমি তোমাকে চাইছি। প্রিয়াঙ্কা এবার আর কিছু বলল না, শুধু এক ঝলক আব্দুলের দিকে তাকিয়ে থাকলো। সেই চোখের ভাষা, ওটা পড়ার জন্য কোনো শব্দের দরকার নেই। প্রিয়াঙ্কা, আমি যদি বলি তোমার ছোঁয়া আমার জন্য এক ধরনের নেশা হয়ে গেছে। তাহলে আমি বলবো আমি তোমাকে নেশাগ্রস্ত করতে চাইনি। তাহলে এটা কি? অনুভূতি, যা কিছু বলার দরকার নেই, কেবল অনুভব করতে হয়। আব্দুল ধীরে ধীরে প্রিয়াঙ্কার আরও কাছে এগিয়ে গেল। তাদের মধ্যে কোনো শব্দের প্রয়োজন নেই। চারপাশের পরিবেশটা যেন শুধুই তাদের জন্য থমকে আছে। আব্দুল প্রিয়াঙ্কার হাতটা শক্ত করে ধরে বলল, প্রিয়াঙ্কা, এবার কি আমাদের সম্পর্কটা একটা নাম দেওয়ার সময় হয়ে যায়নি? তুমি কি বলতে চাচ্ছ? বিয়ে। আব্দুল। প্রিয়াঙ্কা কিছুক্ষণ চুপ করে থাকলো। বিয়ে? ও জানে আব্দুল ওকে ভালোবাসে। আমিও ভালোবাসি আব্দুলকে, কিন্তু বিয়ে হঠাৎ এত দ্রুত এই সিদ্ধান্ত? তুমি কি ভয় পাচ্ছ? জানি না। আব্দুল হালকা হাসল। প্রিয়াঙ্কার চোখের গভীরে এক ধরনের সংশয় কাজ করছে। তবে সেটা কি দ্বিধার, নাকি নতুন জীবনের জন্য অজানা এক অনুভূতির? প্রিয়াঙ্কা, আমি চাই তোমাকে সারা জীবনের জন্য। এত সহজ নয়। সহজ নয়, কিন্তু অসম্ভব নয়। তুমি কি সত্যি আমাকে চাও? প্রিয়াঙ্কা এবার আর কিছু বলল না, শুধু আব্দুলের চোখের দিকে তাকিয়ে থাকলো। কিছুক্ষণ পরে আস্তে করে মাথা নাড়ালো। হ্যাঁ। তাহলে আমাদের পরিবারকে জানিয়ে দেই।
মা বাবা রাজি হবে তো? আব্দুল আত্মবিশ্বাসী হাসল। ও জানে এ ভালোবাসা যত গভীর ততই শক্তিশালী। পরিবারকে রাজি করাতে হবে, এটুকু বোঝাই যাচ্ছে। পরদিন সকালে আব্দুল তার পরিবারকে জানালো প্রিয়াঙ্কাকে বিয়ে করার ব্যাপারে। হ্যাঁ আব্বু, আমি প্রিয়াঙ্কাকে ভালোবাসি, আর আমিও জানি ও আমাকে ভালোবাসে। মেয়েটি তো ভালোই, তবে ওর পরিবার কি বলবে? আমি কথা বলবো ওদের সাথে। এদিকে প্রিয়াঙ্কা নিজেও চিন্তায় পড়ে গেছে কিভাবে তার বাবা মাকে রাজি করাবে। একদিন পরে আব্দুলের পরিবার প্রিয়াঙ্কার বাসায় যায়। তোমরা বিয়ে করতে চাও? হ্যাঁ আব্বু, আমি আব্দুলকে ভালোবাসি। আমরা দুজন একে অপরকে ভালোবাসি। আমিও প্রিয়াঙ্কাকে ভালোবাসি চাচা। আমি চাই ওকে সারা জীবন পাশে রাখতে। প্রিয়াঙ্কার বাবা কিছুক্ষণ চুপ করে থাকেন, তারপর স্ত্রীর দিকে তাকান। তোমরা কি নিশ্চিত? হ্যাঁ মা। আচ্ছা, তাহলে ঠিক আছে, আমরা রাজি। সবাই যেন এক মুহূর্ত থমকে গেল। আব্দুল খুশিতে প্রিয়াঙ্কার দিকে তাকালো। প্রিয়াঙ্কার চোখে জল চলে এসেছিল, কিন্তু সেটা আনন্দের। তাহলে কবে হবে বিয়ে? এভাবে আব্দুল আর প্রিয়াঙ্কার বিয়ের সিদ্ধান্ত চূড়ান্ত হলো। সামনে অপেক্ষা করছে নতুন এক অধ্যায়। আব্দুল আর প্রিয়াঙ্কার বিয়ের সিদ্ধান্ত চূড়ান্ত হয়েছে। এবার শুরু হলো নতুন উত্তেজনা, বিয়ের প্রস্তুতি। দু পরিবার মিলে ঠিক করলো 1 সপ্তাহ পরই ধুমধাম করে বিয়ে হবে। আর সেই সঙ্গে শুরু হলো কেনাকাটার ধুম। সকালে আব্দুলের পরিবার এবং প্রিয়াঙ্কার পরিবার মিলে বের হলো শপিং করতে। প্রথমেই গেল বিয়ের পোশাক কিনতে। প্রিয়াঙ্কা, তুমি কি রঙের শাড়ি পরবে বিয়েতে? লাল তো হবেই, কিন্তু সাথে একটু গোল্ডেন টাচ থাকতে হবে। আব্দুলের মা প্রিয়াঙ্কার মাথায় হাত রেখে। বউকে একেবারে রাজকন্যার মতো লাগতে হবে। আমি তো এমনিতেই রাজপুত্র। তুমি আমার স্বপ্নের রাজপুত্র। সবাই হেসে উঠল। শাড়ির দোকানে এসে প্রিয়াঙ্কা কয়েকটা শাড়ি দেখলো, কিন্তু কোনোটাই পছন্দ হচ্ছিল না। তোমার বিয়ের শাড়ি কিনতে পুরো দিন লেগে যাবে না তো? এত বাছাবাছি করলে তো হবেই। তুমি চুপ করো তো। অবশেষে একটা জমকালো লাল সোনালী কাচের শাড়ি পছন্দ হলো। ওদিকে আব্দুলের জন্য কেনা হলো শেরওয়ানি। তুমি শেরওয়ানিতে কেমন লাগবে জানো? হ্যান্ডসাম। আরো বেশি পাকা ছেলে। বিয়ের পোশাক কেনার পর শুরু হলো গয়না আর অন্যান্য আনুষঙ্গিক জিনিস কেনার পালা। গয়নার দোকানে গিয়ে প্রিয়াঙ্কা কিছুটা দ্বিধায় পড়ে গেল। আমি কি সত্যি শাড়ি আর গয়না পরে বিয়ের কোণে হতে পারবো? তুমি কি ভাবছো? না, কিছু না। সোনার গয়না না হলে বিয়ের কাজ সম্পন্ন হয় না। একটা সুন্দর নেকলেস, কানের দুল আর তিতলি কিনে ফেলা হলো। প্রিয়াঙ্কা লজ্জায় কিছু বলতে পারছিল না, শুধু চুপচাপ দেখছিল। ভাবছি বিয়ের দিন তোমাকে দেখে চিনতে পারবো তো। চিনতে না পারলে অন্য কাউকে দেখে বিয়ে করো। ও, তাহলে মেয়েরা বিয়ের আগে এরকমই বদলে যায়? সবাই হাসতে হাসতে দোকান থেকে বের হলো। একদিনে এত কিছু কেনার ধকল সবাইকে ক্লান্ত করে দিলেও সবার মুখে হাসির ঝিলিক ছিল। বিয়ের কেনাকাটা প্রায় শেষ, কিন্তু এখনও কিছু ছোটোখাটো কেনাকাটা বাকি রয়ে গেছে। আর সেই সঙ্গে চলছে সাজসজ্জার প্রস্তুতি, নিমন্ত্রণ পত্র বিতরণ এবং আত্মীয় স্বজনদের আগমন। সকালবেলা আব্দুল আর প্রিয়াঙ্কা আবার বের হলো কিছু কেনাকাটার জন্য। এবার তাদের সাথে ছিল আব্দুলের বড় ভাই আরিয়ান, ভাবি আরিফা আর প্রিয়াঙ্কার ছোট বোন মেঘলা। আজ কিন্তু দেরি করা যাবে না, বুঝলে? কেন গো? আমি ক্লান্ত, আর কাল থেকে তো আমাকে অনেক ধকল সইতে হবে। এত কিছু লাগবে নাকি? সবাই হাসতে হাসতে দোকানের দিকে এগিয়ে গেল। আজকের কেনাকাটার মধ্যে ছিল কনের ওড়না, আব্দুলের জুতা, কিছু ঘর সাজানোর সামগ্রী আর আতর পারফিউমের বোতল। অন্যদিকে বাড়িতে চলছে নিমন্ত্রণপত্র বিলির ধুম। আত্মীয় স্বজনদের ফোনে ফোনে জানানো হচ্ছে সবাই যেন ঠিক সময়ে উপস্থিত থাকে। হ্যাঁ আপা, তুমি কিন্তু অবশ্যই আসবে। না না, কোনো অজুহাত শুনবো না। ওদের বিয়েটা যেন ধুমধাম করে হয়, সেটাই চাই। সন্ধ্যায় বাড়ির উঠোনে লাইটিং বসানো হলো। রঙিন বাতির ঝলকানিতে বাড়িটা যেন নতুন রূপ পেল। বাহ, আমাদের বাড়িটা তো আজ রাজপ্রাসাদ হয়ে গেছে। তুমি কি রাজপুত্র? তাই রাজপ্রাসাদ হওয়াটাই স্বাভাবিক। আর তুমি?
সেটা তো তুমি কাল দেখলেই বুঝবে। রাতের খাবার শেষে সবাই একসাথে বসলো পরবর্তী দিনের পরিকল্পনা করতে। মেয়ের বিয়ে, একটু টেনশন তো থাকবেই। এভাবে ধীরে ধীরে রাত গভীর হতে লাগলো। আব্দুল আর প্রিয়াঙ্কার জীবনের সবচেয়ে বড় দিনের জন্য সব প্রস্তুতি শেষ। অবশেষে সেই মাহেন্দ্রক্ষণ এসে গেল। আজ আব্দুল আর প্রিয়াঙ্কার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিন, তাদের বিয়ের দিন। চারিদিকে উৎসবের আমেজ, বাড়ির প্রতিটি কোণায় আলোর সাজানো, আত্মীয় স্বজনদের হইচই হুলস্থুল, আনন্দ সব মিলিয়ে এক অসাধারণ পরিবেশ। সকাল থেকেই প্রিয়াঙ্কাকে নিয়ে ব্যস্ত সবাই। পার্লারের লোকজন এসে তার সাজগোজ শুরু করলো। সত্যি আমার মেয়েটা আজ বউ হবে। আম্মু এত আবেগী হচ্ছ কেন? আমি তো কোথাও চলে যাচ্ছি না। প্রিয়াঙ্কা ধীরে ধীরে বিয়ের লাল সোনালি শাড়ি পরে নিল। গয়নায় সজ্জিত হয়ে আয়নার সামনে দাঁড়াতে সে নিজেই অবাক হয়ে গেল। ওদিকে আব্দুলও তৈরি হচ্ছে। তার বড় ভাই আরিয়ান তাকে শেরওয়ানি পরিয়ে দিচ্ছে, আর বন্ধুরা মিলে তাকে খোঁচা দিচ্ছে। না তো। মিথ্যে বলিস না, সব বরই একটু টেনশনে থাকে। আমি তো বর নয়, আমি রাজপুত্র। সন্ধ্যা নামতেই বরযাত্রী বের হলো। আব্দুলকে ঘোড়ায় চড়িয়ে আনা হলো বিয়ের মণ্ডপে। ঢোল বাদ্য বাজনা আর আনন্দের মাঝেই সবাই পৌঁছালো কনের বাড়িতে। প্রিয়াঙ্কা ঘোমটা টেনে বসে আছে, আর আব্দুল মঞ্চে বসে অধীর অপেক্ষায়। অবশেষে সে মুহূর্ত এলো যখন মৌলভী সাহেব বিয়ের আকদ পড়ানো শুরু করলেন। কনে, আপনি কি এই বিবাহ কবুল করেছেন? কবুল। কনে, আপনি কি এই বিবাহ কবুল করছেন? কবুল। কনে, আপনি কি এই বিবাহ কবুল করছেন? কবুল। আব্দুল এক মুহূর্তের জন্য থমকে গেল। তার বুকের ভেতর এক অদ্ভুত অনুভূতি কাজ করছে। এখন সে আর একা নয়, তার জীবনসঙ্গী এসে গেছে। এবার বর, আপনি কি এই বিবাহ কবুল করেছেন? কবুল। এই এক শব্দেই বদলে গেল দুজনের জীবন। আব্দুল আর প্রিয়াঙ্কা এখন স্বামী স্ত্রী। চারিদিকে উল্লাস, খুশির জোয়ার। সবাই মিলে নতুন জীবনের জন্য আশীর্বাদ করল। বিয়ের সমস্ত আনুষ্ঠানিকতা শেষ। অতিথিরা ধীরে ধীরে বিদায় নিচ্ছে। বাড়ির পরিবেশ একটু একটু করে শান্ত হচ্ছে, কিন্তু আব্দুল আর প্রিয়াঙ্কার হৃদয়ে চলছে এক অন্যরকম উত্তেজনা। তাদের নতুন জীবনের প্রথম রাত, বাসর রাত। প্রিয়াঙ্কা চুপচাপ বসে মাথা নিচু করে আছে। আব্দুল দরজার বাইরে দাঁড়িয়ে নিঃশ্বাস ফেলে। নতুন জীবন শুরু করতে যাচ্ছি, অথচ আমার বউটা গুম মেরে বসে আছে। আব্দুল দরজা ঠেলে ভেতরে ঢুকলো। ঘরের ভেতরে একটা হালকা সুবাস ছড়িয়ে আছে। বিছানার উপর বসে আছে প্রিয়াঙ্কা, মাথা নিচু করে। ঘোমটার আড়ালে লুকানো ওর মুখটা আব্দুলের বুকের ভেতর এক ধরনের অস্থিরতা ছড়িয়ে দিল। কই, আমার বউ তো কোথাও নেই। এত কথা বলতেই হবে? ও, বুঝলাম, আজ থেকে আমার ঘরে একটা মূর্তি থাকবে। উফ, চুপ থাকবে তুমি? আব্দুল ধীরে ধীরে এগিয়ে এলো, তারপর আস্তে করে প্রিয়াঙ্কার পাশে বসলো। ওর চোখে মুখে এক অদ্ভুত লজ্জা খেলা করছে। প্রিয়াঙ্কা। প্রিয়াঙ্কার শ্বাস ভারী হয়ে আসে। আমি কি তোমার হাত ধরতে পারি? প্রিয়াঙ্কা কিছু বলল না, শুধু আস্তে করে হাতটা সামনে রাখলো। আব্দুল ধীরে ধীরে ওর হাত ধরলো। উষ্ণ স্পর্শে প্রিয়াঙ্কার সারা শরীরে কাঁপুনি খেলে গেল। প্রিয়াঙ্কা, আমি যদি বলি তোমার ছোঁয়া আমার জন্য এক ধরনের নেশা হয়ে গেছে? তাহলে আমি বলবো আমি তোমাকে নেশাগ্রস্ত করতে চাইনি। তাহলে এটা কি? অনুভূতি, যা কিছু বলার দরকার নেই, কেবল অনুভব করতে হয়। আব্দুল ধীরে ধীরে প্রিয়াঙ্কার আরও কাছে এগিয়ে গেল। ওর চোখ দুটো গভীর ভালোবাসায় চকচক করছে। প্রিয়াঙ্কার স্পন্দন দ্রুত হচ্ছে। তুমি জানো, প্রথম যেদিন তোমাকে দেখেছিলাম সেই দিনই ভেবেছিলাম এই মেয়েটা একদিন আমার হবে। সত্যি? আর আজ তুমি আমারই হয়ে গেলে। আব্দুল আস্তে করে ওর ঘোমটা সরিয়ে দিল। প্রিয়াঙ্কার চোখে কিছুটা লজ্জা, কিছুটা ভালোবাসার আভা। আব্দুল ধীরে ধীরে ওর গালে হাত রাখলো, তারপর কপালে একটা আলতো চুমো দিল। প্রিয়াঙ্কা চোখ বন্ধ করে শিহরিত গলায় বলল, আব্দুল, আমি তোমাকে সারা জীবন ভালোবাসবো প্রিয়াঙ্কা। আমিও সারা জীবন তোমাকে ভালোবাসবো। আব্দুল এবার ওর মুখটা নিজের দিকে ঘুরিয়ে নিল। প্রিয়াঙ্কা আর কোনো বাধা দিল না। এই রাতটা শুধু তাদের। ভোরের আলো আস্তে আস্তে ঘরের ভেতর ছড়িয়ে পড়ছে। আব্দুল আর প্রিয়াঙ্কা এখনও একে অপরের বাহু জোড়ে। দুজনের মধ্যকার দূরত্ব একরকম মুছে গেছে গত রাতেই।
একে অপরের এত কাছের মানুষ হয়ে যাবে, এতটা গভীরভাবে একে অপরকে অনুভব করবে, এটা কি ভাবতে পেরেছিল তারা? প্রিয়াঙ্কা, হুম। উঠবে না? আজ আর উঠতে ইচ্ছে করছে না। ও, তাহলে আমার বউটা এখন পুরোপুরি আলসে হয়ে গেছে। আব্দুল, আচ্ছা ওঠো, সবাই অপেক্ষা করছে। প্রিয়াঙ্কা একটু লজ্জায় লাল হয়ে গেল। গত রাতের সমস্ত মুহূর্ত যেন ওর মনে ভেসে উঠল। প্রিয়াঙ্কা ঘর থেকে বের হতেই সবাই একসঙ্গে হাসতে লাগলো। শাশুড়ি, ননদ, যা সবাই প্রিয়াঙ্কাকে দেখে মুখ চেপে হাসে। কি রে বৌমা, এত লজ্জা কিসের? ভাবি ভাইয়া তোমাকে কি খুব বেশি কষ্ট দিয়েছে নাকি? আপু তোমরা না? আহা, আমার বউকে বেশি লজ্জা দিও না, ও কিন্তু আমারই। সবাই হাসাহাসি করতে থাকলো। নতুন বউয়ের জন্য আজকে স্পেশাল খাবার তৈরি হয়েছে। প্রিয়াঙ্কা সবার আদর আর ভালোবাসায় একদম অভিভূত হয়ে গেল। আব্দুল আর প্রিয়াঙ্কার নতুন সংসার শুরু হয়েছে ভালোবাসা আর খুনসুটির মধ্য দিয়ে। কিছু মাস পর এরই মাঝে একটা নতুন খবর তাদের অপেক্ষায় আছে। আব্দুল, আমি তোমাকে কিছু বলতে চাই। কি হলো প্রিয়াঙ্কা, বলো। আমি মনে হয় মা হতে চলেছি। কি বললে? আব্দুল যেন কিছুক্ষণ বিশ্বাসই করতে পারল না। ওর চোখ বড় হয়ে গেল, মুখ দিয়ে কোনো কথা বেরোচ্ছে না। তারপর মুহূর্তেই প্রিয়াঙ্কাকে জড়িয়ে ধরল, যেন জীবনের সবচেয়ে বড় পাওয়া হয়ে গেছে। প্রিয়াঙ্কা, সত্যি? হুম। ওভাবেই আব্দুল আর প্রিয়াঙ্কার জীবন এক নতুন অধ্যায়ে প্রবেশ করল। সামনে অপেক্ষা করছে আরও বড় চমক, আরও অনেক ভালোবাসার মুহূর্ত। আব্দুল প্রিয়াঙ্কাকে শক্ত করে জড়িয়ে ধরল। ওর স্পন্দন যেন দ্রুত হয়ে গেছে। প্রিয়াঙ্কার মুখে এই কথাটা শোনার পর থেকে আব্দুলের মনে এক অদ্ভুত অনুভূতি কাজ করছে। প্রিয়াঙ্কা, তুমি জানো আমি কতটা খুশি? হুম, জানি। তুমি আমার জীবনের সেরা উপহার, আর এখন তুমি আমাকে আরও বড় একটা উপহার দেবে। কিন্তু তুমি তো বাবা হতে চলেছো, আর এখনো বাচ্চার মতো কথা বলছো। কারণ আমি খুশিতে পাগল হয়ে গেছি। আব্দুল আনন্দে প্রিয়াঙ্কাকে আরও শক্ত করে জড়িয়ে ধরল। ওর চোখে স্বপ্নের ছায়া, ভালোবাসার উষ্ণতা। মাস কয়েক পর আব্দুল আর প্রিয়াঙ্কার জীবনে এখন নতুন এক অপেক্ষা। পরিবারের সবাই ওদের খুশির খবর জানার পর থেকেই আনন্দে মেতে আছে। প্রিয়াঙ্কা এখন আগের চেয়ে আরও বেশি সংযত, আরও কোমল। আব্দুল এখন একটু বেশি খেয়াল রাখে ওর, যেন এক মুহূর্তের জন্য কোনো অসুবিধা না হয়। কেমন লাগছে তোমার? ভালো, তবে মাঝে মাঝে একটু ভয় করে। ভয় পেও না, আমি তো আছি। জানি তো। আব্দুলের যত্ন, ওর খেয়াল, প্রিয়াঙ্কা যেন সব ভুলে আব্দুলের মাঝে ডুবে থাকে। সময় যত যাচ্ছে ওদের ভালোবাসার বন্ধন ততই গভীর হচ্ছে। একদিন রাতে প্রিয়াঙ্কা বারান্দায় দাঁড়িয়ে আকাশের দিকে তাকিয়েছিল। হঠাৎ আব্দুল ওর পেছন থেকে এসে আলতো করে জড়িয়ে ধরল। কি দেখছো? আমাদের ভবিষ্যৎ। কেমন দেখাচ্ছে? অনেক সুন্দর, ঠিক যেমন আমি তোমার সাথে কল্পনা করেছিলাম। আর কিছু? জানো আব্দুল, আমি কখনো ভাবিনি আমার জীবন এতটা সুন্দর হবে। এই জীবন শুধু তোমারই জন্য সুন্দর। তুমি না থাকলে আমি কেমন থাকতাম জানো? আমি না থাকলে তুমি কেমন থাকতে? অন্ধকারে হারিয়ে যাওয়া এক পথিক। তুমি আমার আলো, আমার গন্তব্য। আব্দুলের কথায় প্রিয়াঙ্কার চোখে জল ঝুলে এলো। ও কিছু না বলে আব্দুলের বুকে মুখ গুজে দিল। ওদের মধ্যে আর কোনো শব্দের প্রয়োজন নেই, শুধু অনুভূতি আর ভালোবাসাই যথেষ্ট। কয়েক মাস পর ওদের সংসারে নতুন অতিথি এলো, এক ছোট্ট পরী। আব্দুল আর প্রিয়াঙ্কা যেন নতুন করে প্রেমে পড়ল এই ছোট্ট জীবনের জন্য। আব্দুল যখন প্রথমবার বাচ্চাটাকে কোলে নিল, তখন ওর চোখে জল চলে এলো। ধন্যবাদ প্রিয়াঙ্কা, আমার জীবন পূর্ণ করার জন্য। এটা তো শুধু শুরু আব্দুল, আরও দিন তো পড়ে আছে। আমরা দুজন মিলে একটা ছোটখাটো ক্রিকেট টিম বানাবো, তুমি কি বলো? আচ্ছা ঠিক আছে, আজকে রাতে আমরা ছোট্টখাটো টিম বানাবো। তুমি প্রস্তুত থাকো। আমি সবসময় প্রস্তুত আছি টিম বানানোর জন্য। সত্যি তাই নাকি? হুম। আচ্ছা ঠিক আছে, রাতে দেখা যাবে কয়টা নিতে পারো। আচ্ছা ঠিক আছে, আমিও দেখি তুমি কয়টা দিতে পারো। তারপর আস্তে আস্তে সময় অতিবাহিত হতে লাগলো। রাতের দিকে সবাই খাওয়া দাওয়া শেষ করে যে যার রুমে চলে গেল, আর প্রিয়াঙ্কা তার ছোট্ট পরীকে ঘুম পাড়াচ্ছে। ঠিক তখনই আব্দুল ঘরের ভিতর ঢোকে। দরজা বন্ধ করে এসে খাটের একপাশে বসিয়ে প্রিয়াঙ্কাকে আব্দুল বলল,
কি মহারানী, আজকে কি আমরা ছোট্টখাটো ক্রিকেট টিম বানাবো? গো রাজপুত্র, টিম বানাবো। তার আগে আমাদের এই ছোট্ট পরীকে ঘুম পাড়িয়ে দেই। আচ্ছা ঠিক আছে মহারানী, তাড়াতাড়ি করো, আমি আর অপেক্ষা করতে পারছি না। আচ্ছা তুমি একটু বসো, আমি পরীকে ঘুম পাড়িয়ে আসছি। প্রিয়াঙ্কা তাদের ছোট্ট পরীকে গুনগুন করে গান গাইতে গাইতে ঘুম পাড়াচ্ছে। আর আব্দুল প্রিয়াঙ্কার মুখের পানে চেয়ে আছে এক দৃষ্টিতে। প্রিয়াঙ্কা পাশ ফিরতে দেখতে পেল আব্দুল প্রিয়াঙ্কার দিকে তাকিয়ে আছে। তখন প্রিয়াঙ্কা আব্দুলকে মৃদু সরে বলল, কি গো রাজপুত্র, এভাবে কি দেখছো? দেখছি আমার মহারানী এক বাচ্চার মা হয়েও এত হট কেন? এই দুষ্টু, একদম এসব কথা বলবে না। আমার কিরকম অনুভূতি হচ্ছে তুমি কি জানো? তুমি না বললে আমি জানবো কিভাবে তোমার কীরকম অনুভূতি হচ্ছে? আচ্ছা তাহলে শোনো, আমার ইচ্ছে করছে তোমাকে নিয়ে সুখের সমুদ্রে ভাসিয়ে নিয়ে যাই। তাই নাকি? হুম তাহলে চলো, আর দেরি কিসের? চলো। প্রিয়াঙ্কার কথা শেষ হতেই আব্দুল প্রিয়াঙ্কাকে জাপটে জড়িয়ে ধরে কিস করতে লাগলো। কিছুক্ষণ ঠোঁটে কিস করার পর বুকে মুখ ডুবিয়ে দিল। আস্তে আস্তে করে আব্দুল প্রিয়াঙ্কার সারা শরীর চুমুতে ভরিয়ে দিতে লাগলো। এক পর্যায়ে প্রিয়াঙ্কার নাভিতে চুমু খেতে গিয়ে আব্দুল কামড় বসিয়ে দেয়। তখন প্রিয়াঙ্কা শব্দ করে উঠল, উফ, কি করছো কি? আস্তে ধীরে কাজ করতে পারো না? যদি পরে ঘুম থেকে উঠে যায় তাহলে কিন্তু সব শেষ হয়ে যাবে। সরি মহারানী, আমি তো ভুলেই গেছিলাম। তুমি তো এখন সব কিছু ভুলেই যাবে। সরি সরি মহারানী। আচ্ছা ঠিক আছে রাজপুত্র, তুমি তোমার কাজ করো। মহারানী, এবার তোমার সমুদ্রে নিজেকে ভাসিয়ে দিতে চাই। এবার তাড়াতাড়ি করো। এই তো করছি মহারানী। আব্দুল কথাটা বলে প্রিয়াঙ্কার উপর নিজের শরীরের ভরটা এড়িয়ে দিল। আস্তে আস্তে আব্দুল আর প্রিয়াঙ্কা সুখের সমুদ্রে ডুবে গেল। তাদের জন্য দোয়া করবেন, তারা যেন তাদের ছোট্টখাটো ক্রিকেট টিম বানাতে সক্ষম হয়। আপনারা এতক্ষণ সময় অপেক্ষা করে আমাদের গল্পটা শোনার জন্য অসংখ্য ধন্যবাদ। অনেক অনেক ধন্যবাদ আপনাদের। আর আপনাদের কাছে এই গল্পতে প্রিয়াঙ্কা আর আব্দুলের জুটি কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না। গল্পটা আমার কাছে অনেক সুন্দর লাগছে। আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন। যারা আমাকে আর আব্দুলকে ভালোবাসে তারা অবশ্যই একটা করে লাইক কমেন্ট দেখিয়ে দিয়েন। লাভ ইউ অলস। পরবর্তী গল্পে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ। আর এই গল্পটা অনেক স্পেশালভাবে লেখা হয়েছে। আর আব্দুল আর প্রিয়াঙ্কার জুটিটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আর গল্পটি কেমন হয়েছে আপনারা লাভ কমেন্টের মাধ্যমে জানাবেন। যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে সুন্দর ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আর এরকম নতুন নতুন রোমান্টিক গল্প শুনতে হলে আব্দুল লাভ স্টোরি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন, যাতে পরবর্তী নতুন কোনো গল্প আপলোড হলে আপনাদের কাছে নোটিফিকেশনটা পৌঁছে যায়। আজ তাহলে আসি, পরবর্তী গল্পতে আবার দেখা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। সমাপ্ত।